কিভাবে অ্যানালাইসিস করবেন দেখবেন। হ্যাঁ, তো তো এই ব্যাপারগুলো হচ্ছে আপনাদের হাতে কলমে দেখতে হবে এবং নোট ডাউন করতে হবে। পরবর্তী ক্লাস যখন রেকর্ড ক্লাসটা আবার করবেন তখন লিখে লিখে দেবেন কোন স্টেপের পরে কোন স্টেপ। ঠিক আছে, যেহেতু স্টেপ স্টেপ বাই স্টেপ হয়, তো আপনি ব্যাপারটা বুঝবেন প্রথম ক্লাসে সব কিছুই একদম ফ্রিতে বুঝবেন যে হ্যাঁ এটা ওই জায়গায় গেলে এটা করা যাবে, এটা গেলে করা যাবে। বাট আপনার যদি মানে আপনি যদি করতে চান পরবর্তী, তখন কিন্তু পারবেন না, কারণ আপনার কাছে কিন্তু জানা নাই, মুখস্থ হয় না আপনার। একবারে তো আর মুখস্থ হয় না। এটা আমি যখন শিখছিলাম তখনও, হ্যাঁ আমি যখন নিজে শিখছিলাম তখনও আমার একবারে মুখস্থ হয় না, আমি লিখে নিছি। হুম, যে প্রথমে এখানে যাব, এটা করব, এরপরে এই অপশন ক্লিক করব, এই পাশে ক্লিক করব, হ্যাঁ কিতে কিসে কিসে ক্লিক করবো, সেই ব্যাপারগুলো একদম আমি নোট ডাউন করে নিয়েছিলাম। এবং পরবর্তী যখন আমি কাজ হাতে নেই, প্রজেক্ট হাতে নেই, তখন ওইটা ফলো করে কিন্তু আমি মলিকুলার ডকিংটা করি। এবং এবং করতে করতে এভাবে 4-5টা প্রজেক্ট করার পরে অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, তো একবার মুখস্থ হয়ে গেলে তার পরবর্তী আশা করি ইনশাল্লাহ আর ভুলবেন না। তো আমি সহজ করি, খুব সহজ করি আসলে মলিকুলার ডকিং শেখানোর চেষ্টা করি, এবং আজকে সেই কাজটাই করবো। ড্রাগ ডিজাইনিং এর মূল একটা বড় একটা পোর্শন বা বড় একটা পার্ট হচ্ছে মলিকুলার ডকিং। হ্যাঁ, এবং মলিকুলার ডকিং এর যেই সফটওয়্যার গুলো আছে, আমি সফটওয়্যার নামগুলো বলে দিব, এবং অনলাইনে অ্যাভেলেবল পাওয়া যায়, আপনারা একটু অনলাইনে দেখে ইউটিউব দেখে ডাউনলোড করে নেবেন এবং হচ্ছে সেগুলোকে ইনস্টল করে নেবেন নিজেদের ল্যাপটপে। এটা আপনার নিজের দায়িত্ব। যদি আমাকে বলে জালাল ভাই যে আমাকে সফটওয়্যার গুলো ভাই আপনি দিয়ে দেন, আমি সফটওয়্যার গুলো তাকে দিতে পারবো, বাট আমি ইনস্টল করে দিতে পারবো না, সেটা দায়িত্ব আপনাদেরই। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ইন্ট্রোডাকশন টু মলিকুলার ডকিং। দেখেন সিম্পলি কথা, আমি সিম্পলি কথা বলবো, ঠিক আছে, সিম্পলি এগুলো বোঝার চেষ্টা করবেন। হুম, কোনো হার্ড কিছু না, এবং না বুঝলে সাথে সাথে রেসপন্স করবেন যে বুঝি নাই। ঠিক আছে, না বুঝে যাওয়ার কোনো চান্স নাই এখানে। যে এইরকম এই কোর্সটা জালাল ভাই বা আমাকে যেভাবে বলছে, এটার উদ্দেশ্য এরকম না কখনোই যে স্টুডেন্টদেরকে কোনো কিছু শেখানো হবে না, এটার মূল উদ্দেশ্য স্টুডেন্টদেরকে শেখানো। ঠিক আছে, এই জন্য জালাল ভাই বলছে দেখে আমি এগ্রি করছি, যাতে যত কমে পারা যায় স্টুডেন্টদেরকে, কম খরচে, যাতে স্টুডেন্টরা রিসার্চ শিখতে পারে, গবেষণা শিখতে পারে এবং বেসিক বিষয়গুলো শিখতে পারে। তো যদি আলটিমেটলি নাই শিখেন, যদি লজ্জা পেয়ে না জিজ্ঞেস করেন, হ্যাঁ, বা না জানেন না পারেন, তাহলে আলটিমেটলি আমাদেরও কষ্ট লাগবে যে আমরা আসলে এত চেষ্টা করে গেছি কিন্তু শিখাইতে পারিনি। ঠিক আছে, তো শেখাটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই কোর্স যদি করতেছেন, নট শুধু সার্টিফিকেট, কোর্সটাতে শিখেই যেতে হবে। ঠিক আছে, তো মলিকুলার ডকিং, তো ডকিং এর কথাটা যখন আমরা বলি, মলিকুলার মানে মলিকুল মানে ছোট ক্ষুদ্র পর্যায়ে। ঠিক আছে, মলিকুল আমরা যখন স্মল মলিকিউল, বিভিন্ন মলিকুলের কথা বলি। ঠিক আছে, আর ডক্ট মানে হচ্ছে বাধা, বন্ধ করা, আটকানো, বা আহ, একটা একটা সাথে হচ্ছে আটকে যাওয়া। হ্যাঁ, এইটাকে বোঝায়। ঠিক আছে, তো মেইনলি হচ্ছে দুটা ব্যাপার এখানে। লিগ্যান্ড অর্থাৎ কেমিক্যাল অথবা কম্পাউন্ড অথবা ড্রাগ, এটা হচ্ছে রিসিপ্টর অথবা প্রোটিন অথবা এনজাইমের সাথে বাইন্ড করবে, অর্থাৎ এগুলো দুটোকে ক্রিয়া করানো হবে, বাইন্ড করবে, এবং বাইন্ড করে লিগ্যান্ড রিসিপ্টর কমপ্লেক্স তৈরি করবে। কেন তৈরি করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। দেখেন আমি একটু একটা উদাহরণ দেবো, উদাহরণ দিয়ে আপনারা বুঝতে হবে। ঠিক আছে, একটা উদাহরণে সবটা বুঝবেন কি হবে। দেখেন, মনে করেন এই যে আমার আমার আসলে ঠান্ডা লাগছে। ঠিক আছে, ঠান্ডা লাগছে, তাহলে ডক্টরের কাছে গেছি, ডক্টর তো অবশ্যই কি দিবে, একটা নাম্বার টাম্বার দিবে, সাথে একটা অ্যান্টিহিস্টামিন ড্রাগ দিবে, ফেক্সোমেনাডিন হাইড্রোক্লোরাইড, যেটা আসলে আমরা বলি, বা অ্যালাক্ট্রল বলি। অ্যালাক্ট্রল বললে সবাই চিনবে, কারণ এটা ব্র্যান্ড নেম। তো অ্যালাক্ট্রল মনে করেন যে আপনাকে দিল। এখন পুরো প্রসেসটা দেখেন, কেন কি হয়েছে এবং কেন আপনাকে দিল। এইটা ঠান্ডার জন্য খাওয়া হয়, অ্যালার্জির জন্য খাওয়া হয়। ঠিক আছে, এখন আমার হচ্ছে মনে করেন অ্যালার্জি, এখন ডক্টর এটা বেশ বলছে কেন করছে, একটু ওই মেকানিজমটা একটু বলি। দেখেন, আমাদের বডিতে আমাদের বডিতে বডির একটা প্রসেস আছে। ঠিক আছে, মনে করেন আমাদের বডি যদি মনে করে এমন কোনো প্যাথোজেন আমাদের বডিতে ঢুকছে যেটা আমাদের জন্য হার্মফুল, তখন তারা কি করে, তখন তারা বডিতে বিভিন্ন সেল থেকে, আমার সেল থেকে শুরু করে অনেক বিভিন্ন সেলে আপনার হিস্টামিন থাকে। ঠিক আছে, ওই হিস্টামিন গুলো তারা নিঃসরণ শুরু করে, এবং ওই হিস্টামিন গুলো নিঃসরণ শুরু করলে তারা কি করে, তারা গিয়ে হিস্টামিন রিসিপ্টর H1, হিস্টামিন রিসিপ্টর তিনটা টোটাল। ঠিক আছে, H1 H2 H3, তার মধ্যে H1 হচ্ছে আপনার দায়ী হচ্ছে অ্যালার্জিকের জন্য, আর H2 হচ্ছে অ্যান্টাসিডের জন্য। আমরা যেটা জানি H2 ব্লকার হিসেবে কাজ করে, এই ফ্যামোটিডিন এইসব। ঠিক আছে, তো এই যে মনে করেন হিস্টামিন রিসিপ্টরের সাথে গিয়ে কি করে, হিস্টামিন গিয়ে বাইন্ড করে কি,
হিস্টামিন রিসিপ্টর আর হিস্টামিনকে বাইন্ড করে। হিস্টামিনটা কি? এটা কেমিক্যাল, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন বডির বিভিন্ন সেল থেকে আসে, তৈরি হয়ে আসে, ঠিক আছে, বা পাওয়া যায় বডির বিভিন্ন সেলে। এটা আপনারা দেখলেই পাবেন অথবা পড়ছেন, ঠিক আছে। এই হিস্টামিনটা এসে বাইন্ড করে কি করে? আমরা জানি অ্যাগোনিস্ট, অ্যান্টাগনিস্ট, হ্যাঁ, এইসব হিসেবে কাজ করে। অ্যাগোনিস্ট কি? অ্যাগোনিস্ট হচ্ছে যদি কোনো কেমিক্যাল বা কোনো কম্পাউন্ড, কোনো ড্রাগ প্রোটিনের সাথে বাইন্ড করে প্রোটিনের অ্যাক্টিভিটি কে ইনক্রিজ করে, বা প্রোটিনটাকে বা রিসিপ্টরটাকে অ্যাক্টিভ করে। অর্থাৎ আমি অ্যালাক্টল খাইলাম, সেটাকে হিস্টামিন রিসেপ্টরকে অ্যাক্টিভ করলো, মনে করেন সাপোজ। তাহলে সেটা হচ্ছে কি হবে? সেটা হচ্ছে আমার অ্যাগনিস্ট। আর যদি বন্ধ করে তাহলে সেটা হবে অ্যান্টাগনিস্ট, ঠিক আছে। মানে অর্থাৎ কাজটাকে, প্রোটিনের যে কাজটা, সেই কাজটাকে যদি অ্যাক্টিভেট করে সেটা হচ্ছে অ্যাগনিস্ট, আর না করলে, কাজ যদি বন্ধ করে দেয় সেটা হচ্ছে অ্যান্টাগনিস্ট অথবা ইনহিবিটর, ঠিক আছে। এখন দেখেন, যে হিস্টামিন বললাম বাইন্ড করলো, হিস্টামিন বাইন্ড করে কিন্তু অ্যাগনিস্ট হিসেবে কাজ করে। অ্যাগনিস্ট কি হিসেবে কাজ করে? অ্যাগনিস্ট হিসেবে কাজ করে। আমি তো উদাহরণ ইয়ার থেকে দেখাই, গুগল থেকে দেখেন, আপনি আরো বেশি বুঝবেন। হিস্টামিন কি দেখেন, আগে হিস্টামিন, এই দেখেন আমি বললাম বিভিন্ন সেলে পাওয়া যায়, ঠিক আছে। হিস্টামিন একটা কেমিক্যাল, যেটা আমার বডিতে পাওয়া যায়, ঠিক আছে, ঠিক আছে, যেটা লোকাল ইমিউন সিস্টেম রেসপন্সের জন্য কাজ করে, যেমন অ্যালার্জিক রিয়েকশন, ঠিক আছে। তাহলে এখন এই হিস্টামিনটা খেলাম, অ্যাগনিস্ট হিসেবে বাইন্ড করে অ্যাগনিস্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে। কাজ করার পরে আমার বডিতে কিন্তু অ্যালার্জিক রিয়েকশন শুরু হয়ে গেছে, আমার বডি চুলকি শুরু হয়ে গেছে, কষ্ট হচ্ছে কিন্তু আমার। তাইলে এখন তাহলে আপনি না বন্ধ করতে চাচ্ছেন, যে ইয়েটা বন্ধ করতে চাচ্ছেন, অ্যালার্জি রিয়েকশন হিস্টামিন, তাহলে আপনার কি খেতে হবে? অ্যান্টাগনিস্ট খেতে হবে। অ্যান্টাগনিস্টটা কি? এই যে আমি বললাম অ্যালাক্টল, মনে করেন। এগুলো এই মনে করেন, এই দেখেন, ফেক্সোফেনামাইডিন হাইড্রোক্লোরাইড ইজ এ নন রোজি সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন used to treat symptom of allergic such as heavy fever, যেটাই হোক না কেন। তাহলে কি? তাহলে এটা কি করছে? এন্টি হিস্টামিন, মানে কি? হিস্টামিন যে কাজটা করতো তার এন্টিতে কাজ করবে। তার মানে আমার যে হিস্টামিনটা ছিল, যেটা বডিতে আছে, সেটাকে যে বাইন্ড করতো হিস্টামিন রিসিপ্টরে, S1 রিসিপ্টরে, সেই জায়গাটাকে ব্লক করবে, আইসা বাইন্ড করে কি করবে? ব্লক করবে। কি করবে? এই যে ফেক্সোফেনামাইডিন হাইড্রোক্লোরাইড, ঠিক আছে, এই ফেক্সোফেনামাইডিন হাইড্রোক্লোরাইড কি করবে? বন্ধ করে দিবে। কথা বুঝতে পারছেন? তাইলে এইরকম ভাবেই মনে করেন যে আমার কি করে, কেমিক্যাল, ড্রাগ, কম্পাউন্ড, এগুলো এইভাবেই কাজ করে। কোনোটা ব্লক করে, কোনোটা অ্যাগনিস্ট করে, বা কোনোটা চ্যানেল খুলে। আমি একটু মেকানিজম বুঝাই, আমি একটু ডিপলি পড়ানোর চেষ্টা করি, আমি একটা মেকানিজম বুঝাই, পাবলিশ আর্টিকেল থেকে বুঝাই। দেখেন, এটা আমি একটা উদাহরণ দিলাম, অ্যান্টাগনিস্টের উদাহরণ দিলাম, ঠিক আছে। সরি, অ্যান্টাগনিস্ট ড্রাগের উদাহরণ দিলাম, ঠিক আছে। আমি একটা অ্যাগনিস্ট ড্রাগের উদাহরণ দিই, মনে করি। এই যে এটা হচ্ছে গাবা রিসিপ্টর, ঠিক আছে। গাবা রিসিপ্টর, আমি বললাম যে ইনসোমনিয়ার সমস্যা। তো মেইনলি এটা কি? এটা হচ্ছে আমাদের আমাদের বডিতে, মানে আমাদের ব্রেইনে নিউরো ট্রান্সমিটার থাকে, ঠিক আছে। গাবা হচ্ছে না নিউরো ট্রান্সমিটার, যেটা যদি একদম ঠিক লেভেলে থাকে, মানে পরিমিত থাকে, সবকিছু ওকে থাকে, তাহলে হচ্ছে আমাদের কোনো ডিপ্রেশন হবে না, কোনো অ্যাংজাইটি হবে না, ঘুমের সমস্যা হবে না, মেমোরিতে প্রবলেম হবে না, সব ওকে থাকবে, ঠিক আছে। তো গাবাটা কিভাবে তৈরি হয়? আমাদের ব্রেইনে গ্লুটামিন থেকে গ্লুটামেট, এবং এই গ্লুটামেট থেকে গাবা তৈরি হয়। আর থাকে নিচে থাকে আপনার, এটা হচ্ছে কি প্রি সিনাপটিক নিউরন, আর এটা হচ্ছে পোস্ট সিনাপটিক নিউরন। আমার যে এক্সপোনেনশিয়াল এইসব কথা আমি জানি, ঠিক আছে, এগুলো তো ডিপ পড়াশোনা। তো আমি একদম সিম্পলি বোঝানোর চেষ্টা করি। তাহলে আমার মেইনলি ব্যাপার দুটা কি, একটা হচ্ছে গাবা, আর হচ্ছে এই যে গাবা রিসেপ্টর। তাহলে আমার যে কেমিক্যালটা, কম্পাউন্ড আছে, তার তো দুই ভাবে কাজ করা লাগবে। কিভাবে আমি বলি, এই যে গাবাটা আছে না, জেনারেল প্রসেস, ইন জেনারেল প্রসেস, গাবাটা আসা এই গাবা রিসেপ্টরের আলফা 1 বিটা 2 এই জায়গায় এসে গিয়া বাইন্ড করে। বাইন্ড করার পরে এরা এই গাবা রিসেপ্টরকে অ্যাক্টিভ করে, করার পরে মাঝখান দিয়ে একটা ক্লোরিন চ্যানেল আছে, ওই ক্লোরিন চ্যানেলটা তারা খুলে দেয়। খুলে দেওয়ার ফলে এর মাধ্যমে ক্লোরিনটা এখানে ইনফ্লাক্স হয়, এবং ক্লোরিন যখন ইনফ্লাক্স হয়, ক্লোরিনের হাইপার পোলারাইজেশন ঘটে। ঘটার পরে সবকিছু একদম ওকে থাকে। বাট
যদি সামহাও ওই গাবা রিসেপ্টরের মিউটেশন ঘটে কিংবা গাবা তৈরিতে সমস্যা হয়, তখন কিন্তু আর কি এটা কিন্তু আর কাজ করে না, বা এই জায়গায় কিন্তু ক্লোরিনটা ঠিক মতো ইনফ্লাক্স হয় না। তখন এই যেখানে আমরা যে পজিটিভ ড্রাগ আছে ডায়াজগ্রাম যেটাকে বলি সিডিল বা অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ বা বলি সিডিটিভ ড্রাগ, হ্যাঁ, এইটা কিন্তু এই জায়গায় কি করে গাবার মতো গিয়ে কাজ করে কি রিসেপ্টরে বাইন্ড করে ক্লোরিন চ্যানেলটা খুললে ক্লোরিনটা হচ্ছে আবার ইনফ্লাক্স হয়। মেইনলি মেকানিজমটা হচ্ছে এইটা, ঠিক আছে। যেমন আমি হিস্টামিনের ক্ষেত্রে বললাম, হিস্টামিনের কি করতে হয়, এটা হচ্ছে কি অ্যাগনিস্ট হিসেবে কাজ করা লাগবে। আর হিস্টামিনের ক্ষেত্রে কি হবে, অ্যান্টি হিস্টামিন ইউজ করা লাগবে, যে ক্ষেত্রে ওই হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করবে, যাতে হিস্টামিন এসে বাইন্ড করে অ্যালার্জিক রিঅ্যাকশন না দেয়। এটা কি বুঝতে পারছেন? না বুঝতে পারলে আমি আবার বুঝাবো, একটু রেসপন্স করেন। বা একটু আবার বললে ভালো হয়। ভাইয়া আরেকবার বললে ভালো। ওকে ওকে, আমি সমস্যা নেই, আমি 10 বার বলতে রাজি আছি যদি বুঝতে চান। আবার একটু বলি, একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন। আচ্ছা, আমি একটু তাহলে একটু একটা ইয়ে নেই, কলম নিয়ে লিখে লিখে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, সাপোজ আমাদের বডিতে আছে হিস্টামিন, হ্যাঁ, এটা হচ্ছে কেমিক্যাল, ঠিক আছে। আর পাশাপাশি বডিতে হচ্ছে আপনার হিস্টামিন রিসিপ্টরও আছে, 1 2 3, ঠিক আছে। আমি যেটা বললাম আপনাদেরকে, দেখেন, এই দেখেন, বললাম যে হিস্টামিন রিসিপ্টর, হিস্টামিন রিসিপ্টর, ঠিক আছে। হিস্টামিন রিসিপ্টর 4 পর্যন্ত আছে, ঠিক আছে। আমরা বইটা লাস্ট পড়ছিলাম, লেটেস্ট বইতে, লেটেস্ট না, আমাকে আগের বইতে সেটা 3, এখন নতুন 4ও আছে, পাওয়া গেছে, ঠিক আছে। তো দেখেন, S1 রিসিপ্টর হচ্ছে মেইনলি হচ্ছে আপনার এই অ্যালার্জিক রেসপন্সের জন্য দায়ী, ঠিক আছে। আর S2টা আমি বলছিলাম কি, এটা হচ্ছে যে গ্যাস্ট্রিকের জন্য, যে অ্যান্টাসিডের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আপনার গ্যাস্ট্রিক সিচুয়েশনের সাথে সম্পর্ক, ঠিক আছে। তো আমাদের ব্যাপারটা কি, আমি বললাম অ্যালার্জিকের ব্যাপারটা বললাম, যে এলাকা কি এই যে S1 রিসিপ্টর, তাহলে আমার আমার হিস্টামিনও বডিতে আছে, S1 রিসিপ্টর কি আছে, বডিতে আছে, এই যে ওয়ানটা দিলাম, হ্যাঁ। এখন সাপোজ এটা হচ্ছে আমার বডি, হ্যাঁ, এই বডিতে যখন আমার কোনো কোনো মনে করেন যে কোনো প্যাথোজেন বা কোনো কিছু একটা ঢুকলো, হ্যাঁ, তখন আমার বডি মনে করলো যে কি, যে মনে হয় যে কোনো জীবাণু ঢুকছে বা ধুলাবালি, যে যাই হোক না কেন, বডি মনে করতেছে, বা হচ্ছে আমাদের আসলে একটা প্যাথোজেন আছে বডিতে। তখন কি করে, তখন যে আমরা তো বলি জ্বর আনে, যেটা জ্বরটা আসলে ভালো, হ্যাঁ। তো এই কারণে ইমিউন রেসপন্স দেয়। তো এবং পাশাপাশি কি করে, এবং পাশাপাশি আপনার এই যে হিস্টামিন যেটা বললাম কেমিক্যাল, একটা হচ্ছে রিসিপ্টর, এটাও বডিতে আছে, এবং হচ্ছে এটা হচ্ছে কেমিক্যাল, এটা বডিতে আছে। এই যে এই রিসিপ্টর যে কেমিক্যাল যেটা, এটা হচ্ছে বডি রিলিজ করা শুরু করে, রিলিজ করা শুরু করলে এইটা এসা এই যে এই কেমিক্যালটা S1 এর সাথে বাইন্ড করে কি হিসেবে কাজ করে, অ্যাক্টিভেশন, ওই রিসিপ্টরকে অ্যাক্টিভেট করে দেয়, ওই রিসিপ্টকে অ্যাক্টিভ করে দেয়। অ্যাক্টিভ করার ফলে কি হচ্ছে, যে বললাম, অ্যাক্টিভ করার দেওয়ার ফলে এটা তো অ্যাগনিস্ট হিসেবে কাজ করে, তাহলে অ্যালার্জিক রিঅ্যাকশন শুরু হয়ে যায়, ঠিক আছে। অ্যালার্জিক রিঅ্যাকশন শুরু হয়ে যায়, ঠিক আছে। এখন ডক্টর আপনাকে প্রেসক্রাইব করছে কি, অ্যান্টি হিস্টামিক, তাহলে সেই কাজ কি, দেখেন, এই হিস্টামিনটা হচ্ছে বডি থেকে তৈরি হয়েছে, এটা এসে আপনার রিসিপ্টরটাকে কি করে দিছে, অ্যাক্টিভ করে দিছে। তাহলে আপনার এখন করা লাগবে কি, যদি আপনার সুস্থ হওয়া লাগে, তাহলে আপনার করা লাগবে ইনঅ্যাক্টিভ, তাই না? আপনার করা লাগবে ইনঅ্যাক্টিভ। তো এই যে ইনঅ্যাক্টিভ করা লাগবে, মনে করেন ইনঅ্যাক্টিভ করা লাগবে, তাহলে কোন জায়গায় করা লাগবে, যেই জায়গায় হচ্ছে একে হিস্টামিন গিয়ে বাইন্ড করছে, মনে করেন হিস্টামিন গিয়ে বাইন্ড করছে এই জায়গাটাতে, এটা আমি মার্ক করলাম, মনে করি এই জায়গায়। তাহলে আপনি যে ড্রাগটা খাবেন সেটাকে কি এই জায়গায় এসে বাইন্ড করে ব্লক করে দিতে হবে রিসিপ্টরটাকে। যদি ব্লক করে দেন তাহলে কি হবে, ওই রিসিপ্টরের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাবে, তার মানে আপনি সুস্থ হয়ে যাবেন। বুঝতে পারছেন বেসিক বিষয়টা? জি ভাইয়া, বুঝলাম। হুম। তো মেইন মলিকুলার ডকিং এর ব্যাপারটাই হচ্ছে এইটা, ঠিক আছে। মলিকুলার ডকিং এর ব্যাপারটাই হচ্ছে এইটা, যে আপনার একটা কেমিক্যাল, একটা কম্পাউন্ড মনে করেন বাইন্ড করবে, ঠিক আছে, বাইন্ড করে রিসিপ্টরের সাথে বাইন্ড করে এটা হচ্ছে অ্যাক্টিভিটি শো করবে, কি অ্যাক্টিভিটি, হয়তো বা রিসিপ্টরের
আপনার ইয়েটা বাড়াবে, রিসেপ্টরের অ্যাক্টিভিটি বাড়াবে, অথবা অথবা কমাবে। ঠিক আছে? তো এই যে একটা আমি বুঝাইলাম যে এটা একটা, আমি বেসিক বোঝানোর চেষ্টা করছি যে এটা লিগ্যান্ড, লিগ্যান্ড অথবা কম্পোস্ট কেমিক্যালস, এই নামগুলো একই। অর্থাৎ মলিকুলার ডকিং এ মূলত ওই কেমিক্যালটাকে লিগ্যান্ড হিসেবে বলা হয়। মনে করেন নিকনেম যেটাকে বলে, এটাকে বলা হয় নিকনেম। ঠিক আছে? তো এই যে নিকনেম, আচ্ছা ঠিক আছে, সরি আমি একটু কথা বলতেছিলাম। তো এই যে মনে করেন বিষয়টা খুবই সিম্পল। তো আমার এটা লিগ্যান্ড যেটা বললাম নিকনেম, লিগ্যান্ড কম্পাউন্ডস কেমিক্যালস একই জিনিস, একটা লিঙ্ক, মানে নিকনেম, রিসিপ্টর প্রোটিনস। ঠিক আছে? তো আমাদের মলিকুলার ডকিং এ সবসময় ম্যাক্রোমলিকুলস কথা আসবে, লিগ্যান্ড কথা আসবে। ঠিক আছে? লিগ্যান্ড মানে হচ্ছে আপনি কেমিক্যাল মনে করবেন বা কম্পাউন্ড মনে করবেন বা ড্রাগ মনে করবেন। আর ম্যাক্রোমলিকুলস বলতে বুঝবেন যে রিসিপ্টর বা প্রোটিন। ঠিক আছে? তো এই দেখেন একটা কম্পাউন্ড বা কেমিক্যাল বা লিগ্যান্ড রিসিপ্টরের সাথে বাইন্ড করে লিগ্যান্ড রিসিপ্টর কমপ্লেক্স তৈরি করে, যেখানে এই যে দেখা যাচ্ছে এই জায়গায় ড্রাগটা গিয়ে এই জায়গায় বাইন্ড করছে। ঠিক আছে? তো রিসিপ্টরের প্রোটিনের, ঠিক আছে, কয়েকটা সাইড থাকে, অ্যাক্টিভ সাইড থাকে, বাইন্ডিং সাইটও থাকে। ঠিক আছে? সেগুলো নিয়েও কথা বলবো। এই যে এই বাইন্ডিং সাইট অ্যান্ড অ্যাক্টিভ সাইট। ঠিক আছে? আচ্ছা এই স্লাইড তো বুঝতে পারছেন না, এই জিনিসটা তো বুঝতে পারছেন, বেসিকটা তো বুঝতে পারছেন। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, বেসিক থিওরি আর প্র্যাকটিক্যাল কিন্তু এক না, বাট প্র্যাকটিক্যালের জন্য অবশ্যই বেসিক কিছু জানা লাগবে। ঠিক আছে? তো বাইন্ডিং সাইট এন্ড অ্যাক্টিভ সাইট, ঠিক আছে, প্রত্যেকটা রিসিপ্টর প্রত্যেকটা প্রোটিনের একটা বাইন্ডিং সাইট থাকে আর একটা হচ্ছে অ্যাক্টিভ সাইট থাকে। এখন কোনটা বাইন্ডিং সাইট কোনটা অ্যাক্টিভ সাইট? দেখে আমি বললাম যে একটা নির্দিষ্ট অংশে গিয়া আমার প্রোটিনের সাথে লিগ্যান্ড বাইন্ড করে করে অ্যাক্টিভ করে অথবা ইনঅ্যাক্টিভ করে। ওই যেই জায়গাতে গিয়ে বাইন্ড করলে, যে পোর্শনে গিয়ে বাইন্ড করলে আমার রিসিপ্টরটা, আমার প্রোটিনটা হচ্ছে অ্যাক্টিভ হবে, সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ সাইট। বাট একটা কেমিক্যাল প্রোটিনের সমস্ত জায়গায় বাইন্ড করতে পারে, যে কোনো জায়গায় বাইন্ড করতে পারে। এই যে সমস্ত জায়গা যে বাইন্ডিং করার মতো ক্যাপাবিলিটি কেমিক্যালের আছে, এই প্রোটিনের পুরো অংশটাকে বলা হয় বাইন্ডিং সাইট। অর্থাৎ এই যে পুরো প্রোটিনের স্ট্রাকচারটাকে, স্ট্রাকচারের পুরো অংশে বাইন্ড করতে কিন্তু কেমিক্যাল পারবে, যদি আমি সেখানে গ্রিড বক্স সেট করে দেই। তাহলে এই যে পুরো অংশটাকে আমি বলবো বাইন্ডিং সাইট। বাট অ্যাক্টিভ সাইট কোনটা? যে অংশে গিয়ে আমার আমার কেমিক্যালটা বাইন্ড করে আমার কি করবে, আমার হচ্ছে অ্যাক্টিভ হবে রিসেপ্টরটা, ওইটাই হচ্ছে আমার অ্যাক্টিভ সাইট। বুঝতে পারছেন? মানে ভাইয়া মানে প্রোটিনের সাথে বাইন্ডিং যেটা হয় সেটাই অ্যাক্টিভ সাইট বলতে চাচ্ছেন? না 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 না, আমি কি একটা কেমিক্যাল প্রোটিনের সমস্ত জায়গায় সমস্ত স্ট্রাকচারের পুরো অংশতেই বাইন্ড করতে পারে, এই পুরো অংশটাই হচ্ছে বাইন্ডিং সাইট। বাট যদি যে কোনো জায়গায় যদি গিয়ে বাইন্ড করে এবং রিসিপ্টরটা অ্যাক্টিভ হয়, তখন সেটা হচ্ছে অ্যাক্টিভ সাইট। এবং অ্যাক্টিভ সাইটটা অবশ্যই বাইন্ডিং সাইটের আওতামুক্তই পড়ে, বাট অ্যাক্টিভ সাইট একটু ভিন্ন। মনে করেন যে এই এই প্রোটিনটার পুরো অংশ যদি কেমিক্যাল বাইন্ড করার সক্ষমতা রাখে, ঠিক আছে, কিন্তু যদি মনে করেন যে এই অংশ, মনে করেন এই অংশটা বাইন্ড করার পরে প্রোটিনের অ্যাক্টিভিটি মানে শুরু হয় বা হচ্ছে প্রোটিনটা অ্যাক্টিভ হয়, কাজ করার জন্য অ্যাক্টিভ হয়, যেটা আমি বললাম যে হিস্টামিন এসে হিস্টামিন রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, করার পরে হিস্টামিন হচ্ছে কি করলো, আপনার অ্যাক্টিভিটি শুরু করলো বা অ্যাক্টিভ হইলো এবং অ্যালার্জিক রিয়েকশন দিল। এই যে এই অ্যাক্টিভ হইলো, অ্যালার্জিক রিয়েকশন দিল, কেন হইলো? একটা নির্দিষ্ট অংশে গিয়ে বাইন্ড করার কারণে। ওই নির্দিষ্ট অংশটাই হচ্ছে অ্যাক্টিভ সাইট। এই নির্দিষ্ট মনে করেন এই প্রোটিনের নির্দিষ্ট অংশটা এইটা, এই এই প্রোটিনের এইটা বা এই প্রোটিনের এইটা বা এইটা, যে কোনো একটা পোর্শন হচ্ছে অ্যাক্টিভ সাইট প্রোটিনের বা হচ্ছে রিসেপ্টরের। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। কারো কনফিউশন থাকলে আবার বলেন, আমি আবার বুঝাচ্ছি, বা চ্যাট বক্সে লিখে দেন যদি বুঝতে না পারেন। আচ্ছা, দ্বিধাদ্বন্দ্বের কারণে আবার প্রশ্ন না জিজ্ঞেস করলে কিন্তু নিজেই রুজার হবেন।
তাহলে আমাদের হচ্ছে দুটো জিনিস গেল, মলিকুলার ডকিং এ। আমার বাইন্ডিং সাইড অ্যাক্টিভ সাইডের ব্যাপার গেল। এখন এই যে আমি বললাম, এখানে আমি বসি, দুইভাবে ডকিং করা যায়, ঠিক আছে। মলিকুলার ডকিং দুইভাবে করা যায়। একটা হচ্ছে সাইড স্পেসিফিক, আর একটা হচ্ছে আপনার ব্লাইন্ড, ঠিক আছে। ব্লাইন্ড কোনটা? অর্থাৎ ওই যে যেটা বললাম, বাইন্ডিং সাইড তো পুরো অংশতেই প্রোটিনের। তো আমি যদি প্রোটিন পুরোটা অংশতে মনে করে সিলেক্ট করি, যে পুরো অংশতে আমি ডকিং করব, এটাকে বলবে হচ্ছে ব্লাইন্ড ডকিং। বাট স্পেসিফিক, সাইড স্পেসিফিক ডকিং কোনটা? মনে করেন যে আপনি স্পেসিফিক একটা অংশ, যে জায়গায় অ্যাক্টিভ, যে জায়গায় আপনার ড্রাগটা যে জায়গায় আপনার প্রোটিনটা অ্যাক্টিভ সাইট, ওই সাইটে আপনি ডকিং করতে চাচ্ছেন, তাহলে সেটা হবে সাইড স্পেসিফিক ডকিং। সাপোজ আমি সামনে দেখাই আরো, এই হচ্ছে গ্রিড বক্স থাকে ডকিং এর, ঠিক আছে। এই হচ্ছে গ্রিড বক্স, এটা হচ্ছে পুরোটা হচ্ছে ম্যাক্রোমলিকুলার প্রোটিন, ঠিক আছে। তো এই গ্রিড বক্স যেখানে সেট হবে, শুধু ওই পোর্শনই হচ্ছে আপনার মলিকুলার ডকিং হবে, ঠিক আছে। এই যে পোর্শনটাতে আপনি হচ্ছে শুধুমাত্র এই যে এই গ্রিড বক্সটা ফিক্স করবেন, সেই জায়গায় মলিকুলার ডকিং হবে। অর্থাৎ এই কেমিক্যালটা শুধু এই অংশটুকুর মধ্যেই চেষ্টা করবে ডকিং করার জন্য, মানে বাইন্ড করার জন্য, অন্য অন্য অংশে চেষ্টা করবেই না, ঠিক আছে। যেমন এই দেখেন, সাজেস্টিভ ডকিং যদি বলি, যে এই যে নির্দিষ্ট কোনো একটা অংশ, মনে করেন আমরা দেখলাম প্রোটিনে গিয়ে দেখলাম যে আসলে এই অংশটাতে হচ্ছে আমার বাইন্ড করে, এই অংশটা গিয়ে আমার হচ্ছে কি করে বাইন্ড করে, জানলাম আমি, বা এই চেইনে গিয়ে বাইন্ড করে, তাহলে আমি এই জায়গায় যদি আমি গিট বক্স সেট করে দিই, তাহলে আমার এই পোর্শনে সাইডের ডকিং হলো। বা যদি আমরা জানি যে এই সাইডে, তাহলে এইভাবে আমি এই সাইডটাকে করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমার পোর্শন, ঠিক আছে। আর ব্লাইন্ড ডকিং আচ্ছা কোনটা? ব্লাইন্ড, জি। আচ্ছা ভাই, আমরা বুঝবো কেমনে যে মানে কোনটা অ্যাক্টিভ সাইট হবে? আচ্ছা, সেগুলো আসতেছি তো, আমি জাস্ট আপনাকে সিরিজ শিখাচ্ছি। আচ্ছা আচ্ছা। এগুলো লিগান্ড প্রিপারেশন আছে, প্রোটিন প্রিপারেশন আছে, মলিকুলার ডকিং, এগুলো তো বললাম তো, প্র্যাকটিক্যালি দেখাবো। তো ব্লাইন্ড ডকিং বললাম যে সাইড স্পেসিফিক ডকিং কি, গ্রিড বক্স আমার কোনো একটা স্পেসিফিক সাইটে ডকিং দিয়ে ডকিং করা, হ্যাঁ। আর ব্লাইন্ড ডকিং কি, হোল পুরোটাকে করা, ঠিক আছে, পুরোটাকে করা। তারপরে আমরা হচ্ছে ডকিং এর পরে ভিজুয়ালাইজ করব হচ্ছে আমরা স্টুডিও, ডিসকভারি স্টুডিও দিয়ে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এরকম এরকম ফিগার নিতে পারবো, লিগ্যান্ড রিসেপ্টর বাইন্ডিং সাইটটা কোনটা, এই বাইন্ডিং সাইট, টু 2D ফিগার যেখানে কোন কোন বন্ড গঠন করছে দেখা দেখা যাবে। আর 3D ফিগার, 3D ফিগার আমরা জানি স্টাইলগুলো কিরকম হয়, ঠিক আছে, কোন কোন ইয়ে চুজ করছে, কি রকম করছে বাইন্ড, হ্যাঁ। এগুলো সৌন্দর্যের জন্য, এটা যার যার মতো করে ফিক্স করে, ঠিক আছে। তো এই পর্যন্ত কি বুঝতে সমস্যা থাকলে বলেন, এই পর্যন্ত কি বুঝতে সমস্যা থাকে কোনো? না ভাই, বুঝতে পারছি। ওকে, এখন আমরা আসি লিগ্যান্ড প্রিপারেশনে, ঠিক আছে। আচ্ছা, লিগ্যান্ড প্রিপারেশন মানে কি? কম্পাউন্ড প্রিপারেশন, বা আমার কেমিক্যালটা প্রিপারেশন করা লাগবে। কি প্রিপারেশন করা লাগবে দেখেন, যখন মলিকুলার ডাকিং করতে হবে, তখন এগুলাকে আসলে একদম সিম্পলি করে নিয়ে আসতে হবে, এবং এগুলার আপনার যেই এনার্জি আছে, এনার্জিকে মিনিমাইজ করে ফেলতে হবে, মিনিমাইজেশন করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবং প্রোটিনের ক্ষেত্রে এরকম। এবং আমরা যে কেমিক্যাল গুলো নিব, সেই কেমিক্যাল গুলোর একটা বড় ডেটাবেস হচ্ছে এই পাবকেম। এই পাবকেমের থেকে আমরা কিন্তু সবকিছু নেব। আর আমরা কেম 3D নামক একটা সফটওয়্যার আছে, এর মাধ্যমে হচ্ছে লিগ্যান্ডটাকে প্রিপারেট করব, ঠিক আছে, অর্থাৎ লিগ্যান্ডটাকে তৈরি করব। খুবই সিম্পল, খুবই সিম্পল, স্টেপ গুলো খুব মনে রাখতে হবে, ঠিক আছে। সাপোজ আমরা হচ্ছে ওদিন গ্যালিক অ্যাসিডের কথা বললাম, তাহলে গ্যালিক অ্যাসিড ধরলাম, গ্যালিক অ্যাসিড, ঠিক আছে। গ্যালিক অ্যাসিড আমি সার্চ করলাম, যে দেখলাম যেন বেস্ট ম্যাচ হচ্ছে এটা, তো আমি বুঝতে হবে আমার মনে হয় এটাই হচ্ছে কম্পাউন্ড, দেখতে হবে সবকিছু, ওকে ঢুকলাম। এখন কথা হচ্ছে আপনি দেখবেন আপনার কিন্তু কি নেওয়া লাগবে এখান থেকে। এখান থেকে আপনার এই গ্যালিক অ্যাসিডের স্ট্রাকচার নেওয়া লাগবে। দেখেন এখানে 2D 3D ক্রিস্টাল স্ট্রাকচার সবগুলো আছে, ঠিক আছে। আরো ডিটেলস, মোর ডিটেলস এখানে কিন্তু লেখা আছে, যা যা আপনি চান, যা মানে যা নিতে চান, স্মাইল থেকে শুরু করে সবকিছুই আছে, ঠিক আছে। এটা কিন্তু 3D কনফার্মেশন। 2D মানে আমরা জানি যে 2D তো 2 ডাইমেনশনাল, 3D মানে 3 ডাইমেনশনাল। 3 ডাইমেনশন মানে যেটা সব দিকে ঘুরবে, ঠিক আছে, এরকম ঘুরবে, দেখছেন, আপনি দেখতে পারবেন যে কিরকম কি স্ট্রাকচার, ঠিক আছে। তো এবং কি স্টার একসাথে থাকবে সেগুলো আছে, আইওপি নেম টেম যা আছে, ইন টোটাল যা,
এবং আপনার এখানে যদি আপনার ফার্মাকোলজি বায়োকেমিস্ট্রি যদি কোনো কিছু থাকে এটার কাজ করা সেগুলো থাকে, লিটারেচার টক্সিসিটি থাকে, ঠিক আছে। তারপরে আপনার লিটারেচার থাকে, অনেক লিটারেচার থাকে এগুলার। তারপরে আপনার যদি বায়োলজিক্যাল কোনো টেস্ট হয়ে থাকে সেই বায়োলজিক্যাল টেস্ট বা সেগুলো থাকে। হুম। এই হলো মানে টোটাল কেমিক্যালের সব কিছু এই জায়গায় থাকে, ঠিক আছে। এখন আপনার লাগবে কি, আপনার লাগবে এখানে লিগ্যান্ড, লিগ্যান্ডের জন্য কি লাগবে, আপনার লাগবে স্ট্রাকচার। আপনি কোন স্ট্রাকচার নেবেন, কেউ কি বলতে পারবেন এখন কোন স্ট্রাকচারটা নেওয়া উচিত এখান থেকে? ভাইয়া 3D। হুম, রাইট। আপনি জেনে বলছেন নাকি না জেনে বলছেন? না মানে 3D তে তো মানে আমরা বুঝতে পারবো মানে কোনটা অ্যাক্টিভ সাইট কোনটা মানে বাইন্ডিং করবে। লিগ্যান্ডের সাথে তো বাইন্ডিং সাইটের সম্পর্ক নাই। বাইন্ডিং সাইটের সম্পর্ক প্রোটিনের সাথে বা রিসিপ্টরের সাথে। অন্তত ভাইয়া 3D তে তো আমরা মানে একটু ভিজুয়ালাইজ তো করতে পারবো, 2D তে সেটা ভিজুয়ালাইজেশন করার জন্য এবং হচ্ছে আমার এনার্জি ঠিক মতো মিনিমাইজেশন করার জন্যই মূলত 3D নেওয়া হয়, হ্যাঁ। তো এই যে এখানে, এখানে আমরা ডাউনলোড অপশনে যাব, ঠিক আছে। ডাউনলোডে গিয়ে ক্লিক করব। এখানে অনেকগুলো ফরম্যাট থাকবে, ঠিক আছে। আমরা এখান থেকে সুন্দর করে এই যে এসডিএফ যে ফরম্যাটটা আছে সেটা হচ্ছে 3D তে নিয়ে নেবো, ঠিক আছে। সেভ করলাম, সেভে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আমি গেলাম এখানে, এখানে গিয়ে এটাকে রিনেম করে দিলাম যে গ্যালিক অ্যাসিডে গ্যাল দিলাম, ঠিক আছে। গ্যাল এসডিএফ, ঠিক আছে। আমরা যদি এখনো মিনিমাইজেশন করি নাই বা তৈরি করি নাই এই জন্য আমরা এটার নাম এটা দেই নাই, ঠিক আছে। ইমন তোমাদের মতো একটু সময় ফিক্স করো, আমি একটু ক্লাসে আছে। তো এখান থেকে ফাইলে গিয়ে আপনারা ওপেনে ক্লিক করবেন। এই যে স্টেপ শুরু কিন্তু, ঠিক আছে। কেম থ্রিতে গেলেন, যাওয়ার পরে এই স্টেপ শুরু হয়ে গেছে এখন। এই স্টেপ গুলো আপনাদের হচ্ছে ওই মনে রাখতে হবে। ফাইলে গেলেন, ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করবেন, করার পরে এখানে যে আমি ডাউনলোড করলাম না এই যে গেল এসডিএফ, হ্যাঁ লিখে হচ্ছে এখানে ওপেন করব। করার পরে চলে আসছে, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু এই 2D টা চলে আসছে, এটা ঘুরাইলে এটা স্ট্রাকচার ঘুরবে, দেখবেন। দেখেন এই যে ঘুরবে, ঠিক আছে, এটা ঘুরবে। যেভাবে করবেন সেভাবে এটা ঘুরবে। তো এখানে আপনার এনার্জি নির্ণয় করতে হবে। তো আমরা একটা ফোর্স ফিল্ড আছে, একটা ফিল্ড আছে MM2, ঠিক আছে। ওই ওই ফিল্ড অনুযায়ী আপনার হচ্ছে কি করতে হবে, এনার্জি নির্ণয় করতে জাস্ট কিছুই করা লাগবে না। আপনার কি করতে হবে, একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। আপনি মনে করেন যে এটা দিলে হবে বা এটা দিলে হবে, এটা দিলে বেশি ভালো হয়, ঠিক আছে। M2 ডাইনামিক্স জন্য মনে করেন যে ক্লিক করলেন, অটোমেটিক মনে করেন যে আপনার হয়ে গেল, শেষ। আপনার কিন্তু মিনিমাইজেশন হয়ে গেল। বা আপনি যদি এটা ক্লিক করেন দেখেন মিনিমাইজেশন হয়ে গেছে। তো এইটাকে আপনার আবার সেভ করতে হবে। কিভাবে সেভ করতে হবে, এখানে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখানে ডেস্কটপে যাবেন, ডাউনলোড যাবেন, গিয়ে এই যে ডাউনলোড অপশনে আপনি এখানে দেখেন এসডি ফাইল কিন্তু আছে, আপনি কিন্তু সেভ করতে হবে এসডি ফাইলে, ঠিক আছে। যে এসডি ফাইলে সবসময় সেভ করতে হবে, ঠিক আছে। এই যে আপনি সেভ করলেন, কি সেভে গেলেন। আচ্ছা এখানে আপনি ফাইলটা নেম রিনেম করে দেন MINI মিনি। তার মানে আপনার গ্যালিক্সির যেই কম্পিউটার ছিল ছিল এটাকে আপনি মিনিমাইজেশন করে ফেলছেন, সেভে ক্লিক করুন। ওকে, এখন দেখেন এটা কাইটা দেন। আপনি এখন হচ্ছে এখানে একটা মিনি পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে আপনার লিগ্যান্ড প্রিপারেশন হয়ে গেছে। লিগ্যান্ড প্রিপারেশন খুবই সিম্পল। আপনার লিগ্যান্ড কি প্রিপারেশন হয়ে গেল, বুঝতে পারছেন কি না বুঝতে বলেন, আমি বুঝে দিচ্ছি আবার। ভাইয়া এনার্জি মিনিমাইজেশন করার পর ফাইলে গিয়ে কোন ফরম্যাটে সেভ করবো যে? এসডি ফাইল, এসডিএফ ফাইল। এইচডিএফ না? এই যে আপনি দেখবেন এই যে এসডিএফ ফাইল আছে না, এই এসডিএফ ফাইলই সবসময় চেক করতে হবে। এটা করতে হবে সব মলিকুলার ডকিং এসডিএফ ফাইলে মুহূর্ত, ঠিক আছে। আচ্ছা।
ঠিক আছে ভাই, তাহলে হচ্ছে কি গেল কম্পাউন্ড কেমিক্যাল প্রশ্ন শেষ, অর্থাৎ লিগ্যান্ড প্রিপারেশন আমার শেষ। আমার এখন প্রোটিন প্রিপারেশন করতে হবে। ঠিক আছে, প্রোটিন প্রিপারেশনের জন্য আমার হচ্ছে একটা পোর্টালে যেতে হবে, এটা বলে প্রোটিন ডাটা ব্যাংক বা RCSB, যা দিয়ে সার্চ করে। ঠিক আছে, সবচেয়ে বড় প্রোটিন ডাটা ব্যাংক। ঠিক আছে, প্রোটিন ডাটা ব্যাংক RCSB। যারা ফোর্থ ইয়ারে পড়েন তারা হয়তো বা বায়োইনফরমেটিক্স পড়লে তারা পড়বেন যে ডেটাবেজ আছে, প্রোটিনের ডেটাবেজ আছে। তো এই ডেটাবেজ থেকে আপনার প্রোটিন নেওয়া লাগবে। যেহেতু অ্যাক্টিভ সাইটের কথা আছে, আমরা একটু বুঝাই বলি অ্যাক্টিভ সাইটটা আমরা কিভাবে বুঝবো। দেখেন, প্রোটিন যখন পিউরিফাইড করা হয় বা প্রোটিন যখন ইয়ে করা হয়, একটু এক সেকেন্ড, আমি একটু সরি, একটু এক সেকেন্ড। আচ্ছা সরি, একটু ইন্টারাপ্টের জন্য। কোথায় যেন ছিলাম? আচ্ছা, এটা প্রোটিন যখন পিউরিফাইড করা হয় তখন আসলে প্রোটিনকে মানে নিজে নিজে পিউরিফাইড করা খুবই ডিফিকাল্ট। তো তারা এটা কি করে, পিউরিফাইড করার জন্য বিভিন্ন লিগ্যান্ড বা কোক্রিস্টাল ইউজ করে, কোক্রিস্টাল যেটাকে বলা হয় কোক্রিস্টাল। ঠিক আছে, তো এই যে কোক্রিস্টালটাকে, কোক্রিস্টাল সবসময় যেখানে বাইন্ড করে অথবা যদি কোনো পজিটিভ ড্রাগ দিয়ে যদি পিউরিফাইড করা হয় তখন বোঝা যাবে, বা আইসোলেশন করা হয় তখন ওই অংশটাই, ওই পোর্শনটাই হচ্ছে অ্যাক্টিভ সাইট। আবার একটু রিপিট করি, প্রোটিন বা এই রিসিপ্টর, এদেরকে হচ্ছে, আমার রিসিপ্টর তো আসলে এনজাইম এগুলো ইনক্লুডেড, আমি একটু প্রোটিন দিয়ে বুঝাই। যখন প্রোটিন আমাদের হচ্ছে আইসোলেশন করা হয় তখন আসলে বিভিন্ন কেমিক্যাল বা কোক্রিস্টাল এসবের মাধ্যমে হচ্ছে আইসোলেশন করা হয়। তো আইসোলেশনের সময় এগুলোকে বাইন্ড করা হয় ওগুলোর সাথে। হ্যাঁ, তো এই যে বাইন্ড করে, যে অংশ, যে পোর্শনটাতে বাইন্ড করে সেই পোর্শনটা মূলত অ্যাক্টিভ সাইট হয়ে থাকে। ঠিক আছে, সেই পোর্শনটা মূলত অ্যাক্টিভ সাইট হয়ে থাকে। এখন ধরেন আমি আমি আমাদের যে মুখস্থ যেটা আছে সেটাই দেখাই, কারণ এটাতে আমরা দেখাইতে বুঝতে পারবো ইজিলি। দেখেন এখানে একটা জিনিস আছে, হিউম্যান গাবা রিসিপ্টর α1 β2 γ2 সাবটাইপ ইন কমপ্লেক্স উইথ গাবা এ গাবা প্লাস ডায়াগ্রাম। তার মানে এই যে প্রোটিনটা আছে এটাকে কিন্তু কি করছে, এই যে ডায়াগ্রামের সাথে হচ্ছে দিয়ে আইসোলেশন করা হয়েছে বা হচ্ছে এটাকে বের করা হয়েছে। তার মানে ডায়াগ্রাম কি আছে, এটার সাথে বাইন্ড করে আছে। এরকম হইতে পারে যে কোক্রিস্টালও বাইন্ড করে আছে এবং পজিটিভ কন্ট্রোলও বাইন্ড করে আছে, এরকমও হইতে পারে। ঠিক আছে, এই কোক্রিস্টালের ব্যাপারটা এটা জাস্ট আমি বলবো, বুঝাই দেবো এবং আর্টিকেল থেকেও বুঝাবো। এই এখনই দেখাবো যে আর্টিকেল থেকে যে ভ্যালিডেশন কিভাবে করা হয়, অ্যাক্টিভ সেট কিভাবে ইয়ে করা হয়। ঠিক আছে, এগুলো জিনিসগুলো আরো সুন্দর করে বুঝাবো। তো এই যে তাহলে অ্যাক্টিভ সেট কোনটা হবে, তাহলে এই যে গাবা ডায়াগ্রামটা আমার হচ্ছে এই রিসিপ্টরের যে অংশতে বাইন্ড করছে সেই অংশটা হচ্ছে আমার কি হবে, অ্যাক্টিভ সাইট। এই জিনিসটা কি ক্লিয়ার? একটু আরেকবার কষ্ট করে বলবেন। আচ্ছা, আমার বললাম যে প্রোটিনটা হচ্ছে আমার আইসোলেশন করা হয় হয়তো বা কোক্রিস্টাল বা আমার কোনো পজিটিভ কন্ট্রোল ড্রাগ বা কোনো কেমিক্যাল, পাশাপাশি এটা হতে পারে কোক্রিস্টাল এবং কেমিক্যাল দুটো দিয়ে হচ্ছে আমার আইসোলেশন করা হয়েছে। তো করা হলে এইগুলো ডাটা ব্যাংক এখানে থাকে, তো সেখানে উল্লেখ থাকে কোনো না কোনো সাথে দেওয়া আছে, বা কোক্রিস্টালের নিচে দেওয়া থাকে যে কোক্রিস্টাল এটা সেটা। হ্যাঁ, বা দেখলে বোঝা যায় যে এটা কোক্রিস্টাল। তো এই কোক্রিস্টালটা যখন দিয়ে আইসোলেশন করা হয়, তো এই আইসোলেশনের সময়, এই আইসোলেশনের সময় আপনার যে অংশটা বাইন্ড করে থাকে, যে অংশটাতে বাইন্ড করে থাকে ওই কেমিক্যালটা, ওই অংশটাই হচ্ছে অ্যাক্টিভ সাইট, বা ওই কোক্রিস্টালটা যে জায়গায় বাইন্ড করে থাকে ওটা কি অ্যাক্টিভ সাইট। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, তো এই দেখেন এই যে 6x3x এটা হচ্ছে একটা হিউম্যান গাবা রিসিপ্টর। রিসিপ্টর, ঠিক আছে। তো আমরা কেন
আমার যখন আপনারা প্রজেক্ট করবেন তখন আরো বেশি ডিপলি হচ্ছে জিনিস বলা হবে যে কিভাবে আপনি একটা প্রোটিন সিলেক্ট করবেন, আইডেন্টিফাই করবেন। হ্যাঁ, এর পজিটিভ ওয়াইজ ভ্যারি করে, ঠিক আছে। তারপরে কিছু বেসিক জিনিস আছে, যেমন হচ্ছে আপনি অবশ্যই খুঁজবেন যেগুলো হচ্ছে হিউম্যান স্যাপিয়েন্সের, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে হিউম্যান স্যাপিয়েন্স, তারপরে মিউটেশনটা যাতে না থাকে, ঠিক আছে। মিউটেশনটা যাতে না থাকে এইগুলো দেখবেন, ঠিক আছে। এবং চেষ্টা করবেন রিসেন্ট রিলিজ হওয়া মানে প্রোটিন গুলো ইউজ করা, ঠিক আছে। অর্থাৎ যেমন রিসেন্ট 25 সাল, এখন এখন এর রিলিজ হয়েছে 20 সালে, তো কাছাকাছি সময়। কিন্তু মনে করেন আপনি 1980 সালেরটা যদি এখন কাজ করেন, এটা আসলে ভ্যালিডেশন কম। তো কাছাকাছি গুলো চেষ্টা করবেন, রিসেন্ট রিসেন্ট সময়ের গুলা, সেগুলো চেষ্টা করলে মানে সেগুলা প্রোটিন সিলেক্ট করা উচিত। তারপরে রেজলিউশনের ব্যাপার যদি দেখেন, তাহলে 2.50 থেকে মানে এর এর আন্ডারে, বা 1.25 বা 2.89, 2.90 এই টাইপের রেঞ্জে ভালো, এমনি সমস্যা নাই। তো তারপরে আপনারা যখন যাবেন এই পর্যন্ত দেখার পরে আপনারা যাবেন নিচে ডিসক্রিপশন, এটাকে বলা হয় ডিসক্রিপশন, ঠিক আছে। যে কোন চেইনে কি আছে, ঠিক আছে। দেখেন এইটার কিন্তু অনেকগুলো চেইন আছে, এবং আমাদের লাগবে কি কি দেখেন, আমাদের আপনাদের মনে করেন লাগবে আলফা 1 বিটা 2, তাহলে আপনি তো গামা 2 নিয়ে লাভ নেই আপনার। আপনি প্রোটিনটাকে ডাউনলোড করে আপনার গামা 2 বাদ দিতে হবে, ঠিক আছে। তা এখন মনে করেন যে আমি আলফা 1 বিটা 2 নিব, এখন আমি তাহলে নিচে গিয়ে দেখবো যে আলফা 1 কোন চেইনে আছে, বিটা 2 কোন চেইনে আছে। দেখেন এখানে নিচে লেখা আছে সুন্দর করে যে এ এবং সি চেইনে বিটা 2। এখন আপনি প্রশ্ন করতে পারেন, দেখেন এখানে মিউটেশন কিন্তু 0, ঠিক আছে। আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আমি বিটা 2 যে বললেন নিতে হবে, বিটা 2 আমি নিব, আমার কাজের ক্ষেত্রে বিটা 2 অবশ্যই লাগবে, তাহলে এখন চেইন আছে দুইটা, এ এবং সি, আমি কি দুটো চেইন নিব? উত্তর হইলো না, আপনি যে কোনো একটা সেট নিয়ে কাজ করতে পারেন। এখন আপনি ফোকাস করবেন যে কোন সেটের সাথে ডায়াগ্রাম বাইন্ড করে আছে, আপনি সেটাকে ফোকাস করে নিতে হবে। যদি মনে করেন এ এর সাথে বাইন্ড করে আছে, তাহলে আপনি এ চেন নেন। যদি সি সাথে করে থাকে তাহলে সিটা নেন, ঠিক আছে। সেম এখানে দেখেন আলফা 1 এর ক্ষেত্রে বি এবং ডি, ঠিক আছে। আমরা যদি কাজ করে থাকি, দেখেন আমি আর্টিকেলটা দেখাই, এই যে দেখেন, এই দেখেন সিলেকশনের ক্ষেত্রে দেখেন আমরা হচ্ছে আলফা 1 বিটা 2 নিছি, ঠিক আছে। আলফা 1 বিটা 2 সাব ইউনিট নিছি। কোন চেন দেখেন, এটা বি চেন আর ওটা হচ্ছে কি এ চেন, ঠিক আছে। তার মানে আমি সি আর ডি নেইনি, কেন নেইনি? কারণ আমার হচ্ছে গাবার সাথে বাইন্ড করে নাই, ঠিক আছে। তো এখন নিচে দেখেন ই চেন, তো আমার তো গামা 2 তো দরকার নেই। যখন ডাউনলোড করবো তখন তো থাকবি, তখন ওইটাকে কিন্তু আমার কি করা লাগবে, ওইটাকে আমার হচ্ছে আমার প্রিপারেট করা লাগবে, অপটিমাইজেশন করা লাগবে, মিনিমাইজেশন করা লাগবে, ঠিক আছে। তাহলে ই চেন আমার তো নেওয়া লাগবে না। এখন আমি নিচে আরো নিচে চলে আসবো, ঠিক আছে। এই নিচে আস্তে আস্তে একদম নিচে দেখবেন, এই দেখেন এইখানে আছে একটা ব্যাপার, এই সরি এইখানে স্মল মলিকুল, এই স্মল মলিকুলটা বোঝা যাচ্ছে যে কোকিস্টার ব্যাপারটা, এই দেখেন ডিজিপি লেখা আছে। তো সেই কিসের সাথে বাইন্ড করা আছে দেখেন। তো এক্ষেত্রে এ আছে, সি আছে, তাহলে নিচে একটা একটা তো আছে, এ আছে, তাহলে আমি এ নিলে হবে। ওখানে যদি আমি বি না নিয়ে যদি সি নিতাম তাহলে আমার হইতো। তাহলে এর সাথে বাইন্ড করেছে ডায়াজিবাম, তারপরে ওই জায়গাটা আমার অ্যাক্টিভ সাইট, ঠিক আছে। এইটা হচ্ছে আরেকটা কোক্রিস্টাল, আরেকটা যেটা বাইন্ড মানে ওখানে আছে, ঠিক আছে। তো যেহেতু আমার এক্সটার্নাল ড্রাগ ডায়াজিবাম নিছি, তার মানে ডায়াজিবাম যে সাইডে বাইন্ড করতে আমার সেই জায়গায় বাইন্ড করতে হবে। ওইটা হচ্ছে আমার কি, আমার হচ্ছে আমার সেটা অ্যাক্টিভ সাইট। ইন্টারেকশন আপনি যদি ক্লিক করেন দেখবেন এই ইন্টারেকশন, ঠিক আছে। এই দেখেন এখানে আমি দেখাই, এই দেখেন ইন্টারেকশন আপনি দেখবেন যে এখানে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড ডিসাইড ওরা তৈরি করছে, আমি দেখাই একটু। এই দেখেন এর নিচে উঠবে, ঠিক আছে, এখানে নিচে উঠবে, দেখেন এর নিচে উঠবে, ঠিক আছে, এর নিচে উঠবে দেখেন। হ্যাঁ, এই যে নিচে উঠে, এখানে এই যে এই পোর্শনটাতে উঠে, এই যে নিচে বি টিএসআর 237, ঠিক আছে, আলফা 1 সাথে, হ্যাঁ। তারপরে দেন ম্যাট, হ্যাঁ, ম্যাট 231, দেখেন। তাই এটা ডায়াজেনাম কিন্তু বাইন্ড করে আছে, ঠিক আছে, এই যে এসএন, ঠিক আছে। ঠিক আছে, ডায়াজেনাম বাইন্ড করে আছে, ঠিক আছে। এই যে উনি আরো যদি করে যান তাহলে ডায়াজেনাম দেখবেন এটা কি কি বাইন্ড করছে, লিউ 285, ঠিক আছে। তাহলে মনে করেন যে এই পোর্শন দেখেন,
ডিউ 285, এটা হচ্ছে এপাশে হচ্ছে ম্যাট 286, ঠিক আছে। এই যে বিভিন্ন রিসিপ্টর কিন্তু কি বাইন্ড করছে, তাহলে আমরা এখন কিভাবে বুঝবো একটির সাথে বাইন্ড করছে কিনা, একটু দেখি, আমি একটু বুঝাই আমি। এই দেখেন, ডায়াজিয়াম হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ড্রাগ, আর আমি কাজ করছি সাকসিনিক অ্যাসিড নিয়ে। বাইন্ডিং এবিলিটি হেরফের সমস্যা নাই, দেখেন এখানে প্রো বি 233, এখানে দেখেন একটা অ্যামিনো অ্যাসিড যেটা প্রো বি 233, তার মানে একটা সাইড, ওই সাইডে গিয়ে কি করছে আপনার ওই অ্যামাইনো অ্যাসিড মিলছে, তার মানে কি ওই সেম সাইডে গিয়ে কিন্তু বাইন্ড করছে। আপনার ড্রাগটা কিন্তু কি ওই ডায়াজিয়াম যে সাইডে বাইন্ড করছে রিসেপ্টরে, ওই সাইডে গিয়ে বাইন্ড করছে, তার মানে অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ হয়েই কাজ করছে। এই হচ্ছে এই যে ভ্যালিডেশন, ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালিডেশন। আমি তো আবার একটা ডকিং ভ্যালিডেশনটা আবার একটু বুঝাবো, কিন্তু এই পর্যন্ত আপনারা কি বুঝছেন বা বুঝেন না, এটা একটু আমাকে একটু ফিডব্যাক বলেন। আচ্ছা ভাইয়া, আপনি যে প্রোটিন চার্জ করছেন 6x 3x দিয়ে, হুম। ওইটা আমরা কিভাবে চার্জ করবো? মানে আমরা কিভাবে বুঝবো কোন প্রোটিনের আমি তো জন্য সেটা কোন বললাম যে যখন যখন আপনি ডিজিজ নিয়ে কাজ করবেন, একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন প্রজেক্ট বেসিসটা ভিন্ন হবে। আমি যেটা মুখস্থ এটা নিলাম কারণ আমি জানি এটা রিসিপ্টটা আছে। যখন আপনি হচ্ছে রিসিপ্ট মনে করেন যে আপনি কাজ করবেন ক্যান্সারের কোন ডিজিজ নিয়ে কাজ করবেন, ক্যান্সারের কোন পাথর নিয়ে কাজ করবেন, কোন প্রোটিন নিয়ে কাজ করবেন, যখন আমি সিলেক্ট করবো, একটা প্রজেক্ট সিলেক্ট করবেন, তখন আসবে সেই সিলেকশন প্রসিডিউর, কেন সিলেক্ট করবো, কোনটা সিলেক্ট করবো, এই ব্যাপারগুলো। তখন আপনার নাম লিখে সার্চ করতে হবে। মনে করেন যে আপনি আপনি নিবেন যে মনে করেন গাবা নিয়ে কাজ করতে হবে, গাবা এই রিসিপ্টর নিয়ে সার্চ করবেন, এখানে লিখে সার্চ করবেন, আসবে, অনেকগুলো আসবে, সেখান থেকে আপনার চুজ করতে হবে, ঠিক আছে। মনে করেন যে এনে আমি মনে করেন যে লাগবো এটা, আমি লিখে সার্চ করলাম, মনে করেন সার্চ করলাম, এর অনেকগুলো আসবে, অনেক আসবে, অনেক আসবে। সেখান থেকে আমি কি করবো, এখানে হোমোসেপিয়েন্সে ক্লিক করব, করে হচ্ছে এই যে রিফাইনমেন্টে যাবো, তাহলে দেখুন কোন কোনগুলো আছে, সেখান থেকে আমি দেখে সেখান থেকে আমি হচ্ছে নিব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা হচ্ছে পরবর্তী প্রসিডিউর যখন প্রজেক্ট করবেন, ঠিক আছে। আমি বেসিক বিষয়গুলো আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। এই জন্য আসলে আমি একটু একটু মাঝখানে অ্যাড করি মেন্টর কেন প্রয়োজন। আমি যখন ডকিং শিখছি বা ডকিং নিয়ে কাজ করা শুরু হয়েছে, আমি কিন্তু তখন জীবনে প্রোটিন সিলেকশন এগুলো কিছুই পারতাম না, সুযোগই নেই, কারণ কিভাবে পারবো আমি, আমি কি বুঝি না এত কিছু। কিন্তু আমি যতটুকু পড়ছিলাম আমি পারি ডকিং, মলিকুলার ডকিং পারি। মনে করেন আপনি মলিকুলার ডকিং পারেন, আপনি একটা প্রজেক্ট করতেছেন সুন্দর করে, আপনার সাথে আপনি আরো কয়েকজনের সাথে মিলেমিশে একজন এক পাঠ করে করলা শুরু করে, তাহলে আপনি মলিকুলার ডকিং পারেন, কেউ ফার্মাকোকাইনেটিক্স পারে, কেউ ইন্ট্রোডাকশন পারে, কেউ রেজাল্ট পারে। হ্যাঁ, এইভাবে করতে করতে মনে করেন আপনি একটা পোর্শনে আসবেন, এবং এই একটু সময় লাগবে। আপনি যদি মনে করেন আমি 2 মাস 3 মাসে মনে করেন যে একদম অনেক কিছু ভেঙে ফেলবো, এটা আসলে পসিবল না। আমাদের আসলে সব মানে এটা শুধুমাত্র আমার আপনার না, এটা পুরো বাঙালি জাতির একটা রিজিওনাল সমস্যা। তারা আসলে খুব দ্রুত শিখতে চায়, ঠিক আছে। বাইরের কান্ট্রি দেখবেন স্টুডেন্টরা বা যারা আছে তারা কিন্তু লং টাইম ধরে অনেক ধৈর্য সহকারে একটা জিনিস শিখতে চায়, টাইম দিয়ে। কিন্তু বাঙালিদের বা আমাদের সমস্যা হচ্ছে আমরা খুব দ্রুত শিখতে চাই। যদি বলেন যে ভাই 1 ঘন্টা যেটা শিখাবে কেউ, তাহলে আমরা সবাই সেটাতে আগ্রহী যে 1 ঘন্টা শিখে ফেলবো, ঠিক আছে। এটা আসলে আমাদের মানে এই রিজনের সাইকোলজিক্যাল প্রবলেম। এটা থেকে যারা বের হয়ে আসতে হবে দ্রুত, তারা আসলে খুব ভালো করতে পারবে, ঠিক আছে। মাথায় নিতে হবে যে আপনি যদি এক্সপার্ট হতে চান, মিনিমাম আপনার 2-2.5 বছর এখানে লং টাইম একই ফিল্ডে এক্সপার্টাইজ ভাবে মানে রেগুলার বেসিসে কাজ করতে হবে একটা মেন্টরের আওতামুক্ত হয়ে। তখন আপনি দেখবেন আস্তে আস্তে অনেক প্রশ্নের উত্তর পাবেন, অনেক কিছু বুঝতে পারবেন, একদম শিখতে পারবেন। যাই হোক, আবার আমরা কাজে ফিরি। এখন মনে করেন যে আমি আমি কি করব, আমি মনে করেন যে মানে আহ, এই যে এ আর বি লাগবে, আমার কি লাগবে, এ আর বি। তাহলে আমি এটা ডাউনলোড করি আগে, ঠিক আছে। এখানে ডাউনলোড ফাইলে ক্লিক করব, ঠিক আছে। ডাউনলোড ফাইলে ক্লিক করে এখানে আমার কি করতে হবে, আমার এই যে পিডিবি লিখেছি, পিডিবি ফরম্যাটে নিতে হবে, এটাকে ক্লিক করলাম। ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এই যে ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। ডাউনলোড হয়ে যাবে, আমি এটাকে এটাকে এভাবেই মনে করেন যে লিখবো যে না 4 দিয়ে দেই, মনে করেন 4ই থাকুক, সমস্যা নেই, 4 থাকুক, ঠিক আছে। এটাকে আমার এখন কি করতে হবে, এটার মধ্যে তো সব চেইনই আছে, দেখেন আমি ডাউনলোড করলাম, আমি কি কোনো চেইন বাদ দিয়ে ডাউনলোড করছি, সব চেইনই ডাউনলোড করছি, করছি না। এখন আমি দেখতে পারবো এর মধ্যে কি কি চেইন আছে, দেখেন এটা ডিসকভারি স্টুডিও ফাইলই অলরেডি ডাউনলোড হয়েছে। আমি যখন ক্লিক করি এটা ঢুকে যাবে অলরেডি ডিসকভারি স্টুডিওতে, ঠিক আছে।
কিন্তু আমার সফটওয়্যার ইনস্টল আছে। আমি আপনাদের দেখাই যে মনে করেন সফটওয়্যার ইনস্টল বাদ দেন, আমি ম্যানুয়ালি দেখাই। মনে করেন যে আমি সফটওয়্যার যাব, মনে করেন বাদ কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিয়ে আমি হচ্ছে সফটওয়্যার যাব, হ্যাঁ, এই ডিসকভারি স্টুডিওতে যাব। যাওয়ার পরে আমার হচ্ছে যে তো আমি ওপেন ওপেন করতে হবে, যে স্টেপ এগুলো হচ্ছে স্টেপ, ফাইল আমি ওপেন করলাম, ঠিক আছে, ওপেন করে দেখলাম, ওপেন করলাম, ওপেন করে আমি এখানে দেখলাম, এখানে দেখবো, দেখেন তাহলে আমার চেন এ বি সি ডি কত কিছু আছে না, তাহলে সেগুলো তো আমার ঠিক করে আমার চেন নিতে হবে এ আর বি, তাই তো। এখন অনেকেই যখন ডিসকভারি দুটা, ডিসকভারি স্টুডিও দিয়েও হচ্ছে আমার প্রোটিন নির্বাচন করা যায়, পাইমল দিয়েও করা যায়, ঠিক আছে। বাট ডিসকভারি স্টুডিও করতে সমস্যা কি, অনেকে ডিসকভারি স্টুডিও দিয়ে আপনার প্রোটিন নির্বাচন করতে গিয়ে ভুলে চেন কেটে ফেলে, ঠিক আছে। চেন কেটে ফেললে আপনার হচ্ছে ডকুমেন্ট করে সব ভুলভাল করে ফেলে। তো এই জন্য আমাদের করতে হবে পাইমল দিয়া, কি দিয়া, পাইমল দিয়া। এই দেখেন আমি সার্চ করি, একটু দেখেন, পাইমল থ্রি, পাইমল 3D কোয়াড বাফার, হ্যাঁ, এই সফটওয়্যার যাইতে হবে, এটা যাবে, এটা দুইটা পোর্শন ওপেন হবে, একটু যদি ফলো করেন। না বুঝতে পারলে বই নেন, এগুলো তো প্রসিডিউর এগুলো, ঠিক আছে, প্রসিডিউর বেসিক টনিক শেখানো শেষ। এই যে ফাইলে যাবো আমরা, ফাইলে গিয়ে যে ওপেনে ক্লিক করব, ক্লিক করে আমি তো ডাউনলোডে রাখছিলাম, তাহলে আমি ডাউনলোডে যাবো, এই জাভা 4, ঠিক আছে, যেটা 3x 3x 6x 3x, ঠিক আছে, ওপেন করব। এখানে অল রিডেবল পিডিএফ এটা থাকবে, ঠিক আছে, ওপেন করব। করার পরে এই যে এটাতে ক্লিক করে দেখেন, এখন আমি তো, এটা এসেছে স্ট্রাকচার, এটা হচ্ছে আমার প্রোটিনের কি স্ট্রাকচার, প্রোটিনের 3D স্ট্রাকচার, ঠিক আছে। আমি যত সিকোয়েন্স না লাগবে, যদি প্রোটিনের সিকোয়েন্স থাকে, ঠিক আছে, সিকোয়েন্স থাকে, তো এই যে অ্যাসে ক্লিক করবো, এখানে অ্যাসে ক্লিক করবো, করার পরে এই যে উপরে সিকোয়েন্সটা চলে আসবে, ঠিক আছে, এই যে সিকোয়েন্সটা চলে আসবে। এখন এই এই সিকোয়েন্স থেকে আমার এ আর বি চেন নেওয়া লাগবে, আর এটা টার্ম ওয়াটার মলিকুল এগুলো সব হচ্ছে আমার রিমুভ করতে হবে। আমি কিভাবে বুঝবো যে আমার এই চেনটা কোনটা, বি চেনটা কোনটা, আর হিডেটাম কোনটা, ওয়াটার মলিকুল এগুলো কোনগুলো, এগুলো কোনগুলো আমি বাদ দেবো। এই দেখেন এখানে দেখা যাচ্ছে এই চেনটা শুরু, তাহলে আমি দেখি এই চেনটা কোন পর্যন্ত, এই দেখেন এই চেনটাই পর্যন্ত। কিন্তু দেখেন এই স্ট্রাকচার গুলা, এই যে সিকোয়েন্স গুলা কিন্তু একদম একসাথে আছে, কিন্তু এগুলা কিন্তু ভিন্ন ভিন্ন, ঠিক আছে। তা আমরা কি করবো এগুলোকে বাদ দিয়ে দিব, ঠিক আছে। এই দেখেন ডায়াজিরাম, আমি বললাম যে ডায়াজিরাম কিন্তু আছে, এই যে ডায়াজিরামটা, ঠিক আছে, এটা কেন বাদ দিব, ডায়াজিরাম না বাদ দেই তাহলে তো আমার যেই যে বাইন্ডিংটা হবে সেই বাইন্ডিংটা ঠিক মতো হবে না, ঠিক আছে, সেই বাইন্ডিংটা কিন্তু আমার কি হবে না, ঠিক মতো হবে না। কারণ হচ্ছে ওটা তো অলরেডি বাইন্ড করেছে ডায়াজিরাম, তাহলে সেখানে কিভাবে বাইন্ডিং করতে পারবে, আর ডকিং ভ্যালিডেশন কিভাবে আসবে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা এগুলো বাদ দিব, এগুলো বাদ দিব, এগুলো ক্লিক করতে পারি, অথবা মনে করেন এইভাবে ক্লিক করে, শিফট ক্লিক করে, শিফট ক্লিক করে ধরে এটাকে ক্লিক করতে পারি, করে রাইট কার্সার আমি ক্লিক করব, করার পরে এখানে রিমুভ অপশন আছে, রিমুভ করে দেবো। ওকে, বুঝতে পারছেন কি, এগুলো ভাইয়া জাস্ট, আর একটু। এগুলো জাস্ট প্রসিডিউর, ঠিক আছে, মানে একটার পর একটা, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, এগুলো আমি বললাম যে আপনি জীবনও না লিখে পারবেন না, ঠিক আছে। এটা আমি আবার দেখাই তাহলে, এ গেল মানে বি, এই তো বি চেন শুরু, ঠিক আছে, এখান থেকে শুরু, এই দেখেন, তাহলে বি চিহ্ন হচ্ছে এই পর্যন্ত শেষ, এটা ফাঁকা নাই। কিন্তু যদি এই পাশে এগুলো দেখেন, এগুলো কিন্তু কিছু ফাঁকা টাকা আছে, এগুলো এস এম এন, এসব, এসব আপনার ইয়ে। যদি আমি এখন কাটতে চাই এগুলো কি করব, এই দেখেন, আমার সিডি চেন দরকার নাই, আমার দরকার হচ্ছে এ এবং বি চেন, এই বি চেন এখান থেকে শুরু, বি চেন এই পর্যন্ত। তাহলে আমার সি রে এখান থেকে শুরু করতে হবে, এই যে এখানে আমি একটা ক্লিক করলাম, করে এইটাকে একদম শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবো, একদম শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছি। এখন আমার 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 ইয়ার কিবোর্ডের শিফটে ক্লিক করব, কিসে, শিফটে ক্লিক করে আমার এই কার্সরটাকে আমি এখানে নিয়ে এখানে একটা লেফট ক্লিক করব, অটোমেটিক সব সিলেক্ট হয়ে যাবে, মানে যেগুলো আপনি বাদ দিবেন। তারপরে এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে এখানে রিমুভ অপশন, রিমুভ করলে এই আপনার একদম প্রোটিনের যেই এ এবং বি চেন, এই দুটো বি চেন কিন্তু এখন আপনার এখানে আছে, ঠিক আছে, এই দেখেন
এ হচ্ছে বি চেইন আর সামনেরটা হচ্ছে আমার এ চেইন। ঠিক আছে, এখন আপনার করণীয় কি, এটাকে সেভ করতে হবে কিভাবে? এই যে আপনি এখানে এই মানে ফুল ছিল, এটাকে ফুল থেকে মিনিমাইজ করবেন হালকা, করার পর এখানে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখানে সেভ মলিকিউলে ক্লিক করবেন, সেভ মলিকিউল, এই যে সেভ মলিকিউল ক্লিক করলে এখানে আসবে, এখানে সব দেওয়া আছে, ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে দিয়ে ডাউনলোড অপশনে রেখে দিবেন। ঠিক আছে, ডাউনলোড অপশনে এটাকে আমরা এখন বলবো ওপিটি, মানে অপটিমাইজেশন। ঠিক আছে, ওপিটি এম দিয়ে দিলাম, অপটিমাইজেশন থাকবে পিডিএফ পিডিবি ফাইলে। ঠিক আছে, আমার কেমিক্যালটা ছিল এসডিএফ ফাইলে, আর আমার প্রোটিনটা থাকবে কি পিডিএফ ফাইলে, পি সরি পিডিবি ফাইলে। ঠিক আছে, পিডিবি, প্রোটিন ডাটা ব্যাংক। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, এখানে সেভ দিলাম, সেভ হয়ে গেল। তাহলে আমার অপটিমাইজেশন, অপটিমাইজেশন বলতে চেইন, যেগুলো আননেসেসারি চেইন, আননেসেসারি ওয়াটার মলিকিউল, আননেসেসারি হেটারো মলিকিউল, এগুলো হচ্ছে আমি বাদ দিয়ে দেবো। ঠিক আছে, বাদ দেওয়া শেষ, মানে অপটিমাইজেশন ওকে। দেন আমার করণীয় কি, দেখেন আমার কিন্তু অপটিমাইজেশন এখন আছে। দেন আমার একটা সফটওয়্যারে যেতে হবে আবার, যেটা দ্বারা আমি মিনিমাইজেশন করবো। কি করবো, মিনিমাইজেশন করবো। কিসের মিনিমাইজেশন করবো? আমার যে এই যে প্রোটিনটা আছে, এটা এনার্জি মিনিমাইজেশন করবো, যেটা লিগেন্ডের করছিলাম। কি করবো, মিনিমাইজেশন করবো। এই যে সুইস পিডিবিআই নামে একটা সফটওয়্যার আছে, সুইস পিডিবিআই, এটাতে যাবো। এই যে পিডিবিআই আছে, এটাকে ওপেন করব, এরকম ওপেন হবে এটা। তারপরে এটাকে ফাইল, আবার সেই ফাইলে ক্লিক করব, ওপেন পিডিবি ফাইল ওপেন করবো। তাহলে আমরা কোনটা করবো, অপটিমাইজেশন যেটা সেটা করবো। ক্লিক করলাম, ওপেন করলাম, এখানে এখানে আসছে। এখানে আমরা দুইটা দুইটা হচ্ছে কমান্ড দেবো, কন্ট্রোল এ। কন্ট্রোল এ মানে কি, আমরা জানি যে কন্ট্রোল এ করলে পুরোটা সিলেক্ট হয়। তারপরে কন্ট্রোল কন্ট্রোল ই এন, এন মানে কি আমার নিউট্রালাইজ হবে বা কমবে। ঠিক আছে, মানে এনার্জিটা কমবে। এই যে প্রোগ্রেসিং শুরু হয়ে গেছে। ঠিক আছে, প্রোগ্রেসিং শুরু হয়ে গেছে, যখন এটা শেষ হবে তখন এটাকে আমার আবার সেভ করতে হবে। ভাইয়া কন্ট্রোল এম কন্ট্রোল বলছিলেন এ, না? কন্ট্রোল এ, তারপরে কন্ট্রোল এন। আচ্ছা ভাইয়া, কন্ট্রোল এ তারপর কন্ট্রোল এম। কন্ট্রোল এন, এন, এন। ওই যে আপনার মিনিমাইজেশন হয়ে গেছে। ঠিক আছে, করে আপনি এখানে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখানে দিবেন যে সেভ। সেভ গেলে দেখবেন যে এখানে কারেন্ট লেয়ার অপশন আছে, এই কারেন্ট লেয়ারে আপনি যাবেন। এখানে 6x3x.mini, ঠিক আছে, এটা ডাউনলোড যাবেন, গিয়ে এই যে পিডিবি ফাইলই সেভ করবেন। ওকে, তাহলে আপনার হয়ে গেল। আপনার এটা, আপনার প্রোটিনও ওকে, আপনার কি লিগেন্ড ওকে। এই যে এই মিনিমাইজেশন হয়ে গেছে, অর্থাৎ এই প্রোটিনের হচ্ছে মিনিমাইজেশন হয়ে গেছে, আর গ্যালিক অ্যাসিড আমার যে কম্পাউন্ড সেটাও হয়ে গেছে। তাহলে বাকি এগুলো আমি কেটে দিই, বাকি জিনিসগুলো আমি কেটে দিলাম। এই পর্যন্ত কি বুঝতে পারছেন? না বুঝতে পারলে বলেন। আর যদি বলেন যে প্রসিডিউর ভুলে গেছি বা প্রসিডিউর বুঝি নাই, তাহলে সেটা ভিন্ন ব্যাপার, সেটা আপনি আবার ক্লাসটা দেখলে বুঝতে পারবেন যে কোনটার পরে কোনটা যেতে হবে। এবার যদি বেসিকটা না বুঝতে পারেন বা কেন কি করছি সেটা যদি না বুঝতে পারেন, সেটা আমাদের জানান। বুঝতে পারছি ভাইয়া। ওকে, একজনই রেসপন্স করে, বাকিরা রেসপন্স করে না। বাকিরা আসলে আদৌ ক্লাস করে কিনা তাও জানি না। যাই হোক, কেউ যদি শিখতে না চায় তাহলে কাউকে জোর করে শেখানো খুবই ডিফিকাল্ট। আশা করি সবাই শিখে নিবে নিজ তাগিদে। তাহলে আমরা দেখি একটু ওভারভিউ করি। আমরা লিগ্যান্ড প্রিপারেশন করছি, প্রোটিন প্রিপারেশন করছি। লিগ্যান্ড প্রিপারেশন করেছি TM3D দিয়ে, এবং প্রোটিন প্রিপারেশন করছি পাইমল এবং আরেকটা সফটওয়্যার সুইস পিডিবিআই দিয়ে। ঠিক আছে, এখন আমাদের করতে হবে ডকিং। কি করতে হবে, ডকিং, মলিকুলার ডকিং করতে হবে। সেটা করবো আমরা পাইরেক্স নামক সফটওয়্যার দিয়ে। কি দিয়ে, পাইরেক্স। আচ্ছা, পাইরেক্স আমার, এই যে পাইরেক্স। ঠিক আছে, এটা আমার ইয়েতেও আছে, যদিও ডেস্কটপের ইয়েতেই আছে সামনে। তো আমি এখান থেকে দিলাম, দেখলাম যে পাইরেক্স। ঠিক আছে, পাইরেক্স আমি যাবো, পাইরেক্স।
Sorry. একটা জিনিস একটু সবাইকে স্মরণ করে দিই, একটু বোঝানোর জন্য বা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। পাইরেক্স এর আসলে একটা টুলস, যেটা সফটওয়্যার ডাউনলোড করার পরে আপনার ল্যাপটপে একটা পোর্শন আসবে, সেটার একটা জায়গা থাকবে, সেখানে পাইরেক্স থাকবে। এবং প্রত্যেকটা ডকিং এর আগে মাথায় রাখেন, রিমাইন্ডার খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকবার প্রত্যেকটা কেমিক্যালের ডকিং এর আগে অবশ্যই সেই ফাইলগুলো ডিলিট করতে হবে। কোথায় গিয়ে, এই আমি একটু দেখাই, ল্যাপটপে ডেস্কটপে যাবেন, হোমে যাবেন, হোমে যাওয়ার পরে আমার ল্যাপটপে যে ফরম্যাটে সেভাবে আমি বলি, মানে আপনার ল্যাপটপ হচ্ছে যদি অন্য কিছু হয় তাহলে সেটা এসপি, আমার ল্যাপটপ তাই এসপিতে যাবো। তারপরে এখানে এমজি টুলস নামে একটা ফাইল থাকবে, সেই এমজি টুলসে যাবো এবং সেখানে পাইরেক্স আছে, পাইরেক্সে যাবো। এই যে দেখেন, তার মানে আমি আগে যে ডকিং করেছিলাম সেগুলো আমি ডিলিট করি নাই, তাহলে এগুলোকে আমার ডিলিট করতে হবে। এই ডিলিট করবো, ডিলিট হয়ে গেছে। তারপরে আমি এখানে, এই যে এখানে গিয়ে ডকিং রান দিব এই পাইরেক্সে। বুঝতে পারছেন কি? জি ভাইয়া। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নাহলে আমরা ভাইয়া ডকিং ভুল একটু আসবে। বলা যাবে? এটা হচ্ছে, আপনি যখন প্রত্যেকবার ডকিং করতে যাবেন, যেহেতু আমাদের পাইরেক্স একটা সফটওয়্যার, আপনার সফটওয়্যারটা যখন আপনি ইনস্টল করবেন আপনার ল্যাপটপে, তখন এটা হচ্ছে নিজের একটা পোর্শন একটা ক্রিয়েট হবে আপনার ল্যাপটপে। তো হইলে আপনি যখন ডকিং করতে যাবেন, প্রথমবার ডকিং করবেন, তখন তো এর কোনো ফাইল নাই, নাই। কিন্তু যদি আপনি প্রথমবার ডকিং করে ফেলেন, তারপরে কিছু ফাইল ক্রিয়েট হবে, সেই ফাইলগুলো আপনার থাকবে ডেস্কটপে, যে মনে করেন হোমে, ঠিক আছে? আপনি গেলেন, যাওয়ার পরে আপনার দেখবেন যে এখানে আমার ল্যাপটপের নাম এসপি, তাই এসপি আসছে, এসপি তে যাবেন। যার পরে এখানে অনেকগুলো ফাইলস থাকবে, সেখান থেকে আপনি দেখবেন যে এমজিএল টুলস নামে আছে বা এমজিআই টুলস, এই যে এটা, এর মধ্যে যাবেন। যার পর দেখবেন যে দুটো অপশন আছে, এর মধ্যে নিচে একটা পাইরেক্স আছে, এই পাইরেক্সে ঢুকবেন। দেখেন আমার কোনো ফাইল নাই, একটু আগে ছিল, আমি ডিলিট করে দেখাইছি যে ডিলিট করলাম, ঠিক আছে? তো এই যদি ফাইল থাকে, ফাইলগুলোকে ডিলিট করতে হবে, করে তারপরে পাইরেক্সে কি লগ ইন করার জন্য আমার বাকি প্রসিডিউর শুরু করতে হবে। বাট আগে অবশ্যই আমার এগুলো ডিলিট করতে হবে। ডিলিট যদি না করি তাহলে আমার ডকিং হবে না, ডকিং এর প্রবলেম হবে, রেজাল্ট ভুল আসবে, আর অনেক প্রবলেম, ঠিক আছে? তো এখন আমার কি করা লাগবে? আমার তো এখন, আমি যদি ডকিং করবো, আমার এইটা হচ্ছে প্ল্যাটফর্মটা, যার মাধ্যমে আমি সরি, যার মাধ্যমে আমি ডকিং করবো। তো আমি এখন কি করব? আমার প্রথমেই হচ্ছে, যে যেটা চায় সেটাই করতে পারে। কেউ লিগ্যান্ড আগে এখানে ইনপুট দেয়, কেউ প্রোটিন দেয়, বাট ম্যাক্রোমলিকুল বা প্রোটিন আগে দেওয়াই ভালো, শ্রেয় আমার কাছে মনে হয়, আমার এক্সপিরিয়েন্স বলে আর কি। তো ফাইলে যাব, ফাইলে গিয়ে হচ্ছে লোড মলিকুল অপশনে ক্লিক করব। কোথায়? লোড মলিকুল। তো আমরা তো সব প্রিপেয়ার করে রাখছি, তাহলে এই যে মলিকুল কোনটা আমার 6x ডিএক্স মিনি, এটাকে আমি ওপেন করব। এটা ওপেন হয়ে গেছে। তারপর আমি এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে রাইট রাইট কার্সারে ক্লিক করব। করার পরে এখানে দেখবেন যে অটোডক অপশন আছে, অটোডকে লিখে এখানে আমরা, এখানে যেটা তো লিগ্যান্ড না, এটা তো ম্যাক্রোমলিকুল বা প্রোটিন, তাহলে আমরা মেক ম্যাক্রোমলিকুলে ক্লিক করব। ঠিক আছে, এটা হইলো। এটা এরর হয়েছে, আমার এটা তো অনেকদিন কাজ করি না, তো এই জন্য এটা প্রবলেম। যাক, হইলো। তারপর আমি এখান থেকে আবার কি করব? এখানে লোড মলিকুল তো হয়ে গেছে, এখানে ফাইলে অপশনে গিয়ে, এখন ফাইলে অপশনে গিয়ে আমার এখানে ইম্পোর্ট দিতে হবে, ইম্পোর্ট দিতে হবে, ইম্পোর্টে গেলাম। যাওয়ার পরে আমার হচ্ছে, আমি তো এসডিএফ ফাইলে সেভ করছিলাম কেমিক্যালটা, এসডিএফ এ দিয়ে যাবো, নেক্সট ক্লিক করব। তাহলে আমার এই যে গ্যাল মিনি, ঠিক আছে, আসছে এটা, সরি, গ্যাল মিনি, ঠিক আছে, এটাকে ওপেন করব। ওকে, ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে কি করতে হবে আমার? এইটাকে আমার, ও সরি, আমি একটু আবার একটু ইয়ে করি। অনলাইন মানে পাইরেক্সটা সমস্যা হচ্ছে এইটা, মানে নেট অন রেখে লগইন করতে গেলেই প্রবলেম ক্রিয়েট করে। আগে করতো না, রিসেন্ট সময় বেশি করে আর কি। তো লোড মলিকিউল গেলাম, দীর্ঘ 1 বছর আগে মনে হয় হচ্ছে ক্লাস নিছিলাম, তখন এই সমস্যা করে না ওরা।
ঠিক আছে, এই যে এখন হয়েছে আবার। ঠিক আছে, তাহলে ফাইলে যাব, ইম্পোর্টে যে আমি কেমিক্যাল এটা নিব। এই যে আসছে, তাহলে আমার ফর্মুলা আসছে, এটা আসছে, সবকিছু আসছে। এই যে পোর্শনটা আছে না, এই পোর্শনটাতে আমি ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে এখানে আমি রাইটে ক্লিক করব, করে এখানে দেখেন মিনিমাইজ সিলেক্টেড আছে। ঠিক আছে, এখানে আবার হচ্ছে মিনিমাইজ করব, স্টেপ, এখানে স্টেপ আছে। ঠিক আছে, এখানে স্টেপে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করে আমাদের এখানে এই স্টেপটা অনেকে এইটা ফলো করে, কেউ 200, কেউ 2000, কেউ 1000। ঠিক আছে, আমরা যেটা 200 এখানে আছে, অবশ্যই 200টা ইউজ করি। ঠিক আছে, করলাম, হয়ে গেল। তারপর এটাকে আমার ওই যে কনভার্ট করতে হবে। দেখেন কেন এটা করতে হবে, এই দেখেন এটা আমার আছে এসডিএফ ফাইলে, আমার প্রোটিন আছে কি, আমার প্রোটিনটা আছে পিডিবি ফাইলে। তো এটাকেও পিডিবি কিউটিতে কনভার্ট করতে হবে ফর অটোডক। ঠিক আছে, ডকিং করার জন্য আমার এটা করা লাগবে। তো আমি কনভার্ট করি, যেখানে ক্লিক করি কনভার্ট হয়ে যাবে, কনভার্ট সিলেক্টেড টু অটোডক লিগ্যান্ড। ঠিক আছে, এই যে ক্লিক করলাম, করলে এটা হয়ে গেছে এখানে। ঠিক আছে, এখন আমার করা লাগবে কি, লিগ্যান্ড ম্যাক্রোমোলিকুল এটা। ঠিক আছে, এইটা এইটা এই তিনটা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, এই তিনটা আমার সিলেক্ট হয়ে গেল। তবে যে বিনা উইজার্ড নামক একটা অপশন আছে, বিনা উইজার্ড। ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে স্টার্টে যেতে হবে। যাওয়ার পরে এই যে করলাম। ঠিক আছে, এখানে যেতে হবে ফরওয়ার্ডে, এই যে গ্রিড বক্স চলে আসছে। ঠিক আছে, এই বক্সটাকে আমি এখন হচ্ছে আমি কত দিতে চাই এটা আমার উপর ডিপেন্ড করে। এখানে সেন্টারে এখন আছে 128.348, অথবা এক্স ওয়াই জেড অক্ষ বরাবর। ঠিক আছে, আর ডাইমেনশন হচ্ছে কি আপনার 25 করে। ঠিক আছে, এখন আমি যদি এইগুলো মনে করেন টেনে দিই, মনে করেন পুরোটাকে করতে চাই, মনে করেন সাপোজ পুরোটাকে করতে চাই, তাহলে আমি ওইভাবে টেনে দেবো। এই এখন আসবে, মনে করেন আমি দেখছিলাম যে আমার, আমি যেই ডায়াগ্রাম দেখছিলাম সেটা দেখছিলাম এখানে, এখানে বাইন্ড করে দেখছিলাম। তাহলে আমি এই যে যদি দিতে দিই, তাহলে এখানে আমার টেনে দিতে হবে যদি এখানে করতে চাই। ঠিক আছে, এইটা হবে সাইড স্পেসিফিক। আর আমি যদি এই পুরোটাকে করি, তখন আমার কি হবে, এটা হবে আমার ডকিং। এটা হচ্ছে ব্লাইন্ড, এটা হচ্ছে ব্লাইন্ড। আর যখন আমি সাইড করব, কোনো নির্দিষ্ট অংশে করব, এই নির্দিষ্ট অংশে করব, তখন এটা আমার উপর কি সাইড স্পেসিফিক। ঠিক আছে, ওইটা আমার ডিজিজ, ওইটা আমার প্রোটিন, ওইসব ব্যাপারে যাবে। টকিং প্রসিডিউর শিখে আমি ফুল করে দিলাম মনে করেন। এখানে করার পরে ফরওয়ার্ডে ক্লিক করব, ফরওয়ার্ডে ক্লিক করে রান হয়ে যাবে। ঠিক আছে, এই রান হয়ে গেছে, জটিল কোনো কিছু নেই। ঠিক আছে, এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করতে করতে আসবে। তারপরে আপনার ওই মেইন রিসার্চের ব্যাপারটা আসে আইডিয়া জেনারেশন। ঠিক আছে, আইডিয়া জেনারেশনটা, আইডিয়া কিভাবে আসতে পারে, বেসিকটা কি, এটা গুরুত্বপূর্ণ। এইসব সফটওয়্যার শেখা বা এইসব করা কিন্তু খুব ডিফিকাল্ট কোনো কিছু না। বাইন্ডিং এটি আসছে এই যে 5.7। ঠিক আছে, এটা আপনার আসছে, আপনি এখান থেকে সেভ করলেন, মনে করেন এটা সেভ করার ক্ষেত্রে আপনি করবেন কি, সরি, এই যেখানে অনেকগুলা অপশন আছে, যেখানে এখানে সিএসভি যে ফাইলটা, সেটা এই যে কমা সেপারেটেড ভ্যালু যেটা, সেটা সেই ফাইলে আপনি হচ্ছে এখানে বা ইয়ে করবেন, সেভ করবেন 6x3x ভার্সেস হচ্ছে গ্যালিক, আপনি এখানে সেভ করবেন। ঠিক আছে, সেভ হয়ে গেল। তাহলে আপনি যদি এখন চান বাইন্ডিং এফিডি কত দেখতে, এই যে এখানে আমি গেলে দেখতে পারবেন, এক্সেল ফাইল চলে আসবে। তো এক্ষেত্রে একদম প্রথম যে উপরে যে মানটা, সেটাই আমরা কাউন্ট করি। ঠিক আছে, এই মানটা কাউন্ট করি, এই যে এইটা। ঠিক আছে, গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের তো এখন ইন্টারেকশনটা দেখা লাগবে। ইন্টারেকশনের জন্য আমরা কি করবো, এই যে এখান থেকে আমরা হচ্ছে এক্সপোর্ট একটা অপশন আছে, এক্সপোর্টে যাবো, এক্সপোর্টে ব্রাউজ যাবো, এই ব্রাউজে আছে আমরা মনে করি ডাউনলোডে আমরা এক্সপোর্ট করবো, মনে করি এখানে ওপেন দিয়ে দিই, ওপেন দিলে ফিনিশ। ওকে, এই যে এখন দেখেন, এই যে দেখেন চলে আসছে। ঠিক আছে, এখন এটাকে হচ্ছে আমরা এক্সপোর্ট যদি করি, এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট হেয়ার, দেখেন অনেকগুলো ফাইল আসছে, ম্যাক্রোমোলিকুল, লিগ্যান্ড এক্সেট্রা। ঠিক আছে, তো এই যে ফাইলগুলো থেকে আমার কি করতে হবে, আমার হচ্ছে একটা কমপ্লেক্স বানানো লাগবে। ঠিক আছে, কিসের কমপ্লেক্স, লিগ্যান্ড এবং রিসেপ্টর যে কমপ্লেক্স, এটাকে বের করতে হবে। মাথায় কি ঢুকতেছে নাকি একটু প্রেশার আছে, যদি বলেন তাহলে পরবর্তী দিন এই বিষয়টা আর অ্যানালাইসিসটা একসাথে দেখাবো, যদি লোড হয়ে যায় আজকে। ভাইয়া পরবর্তী ক্লাসে দেখালে ভাই আজকে এতটুকু রাখলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, এমনি আপনারা কি বুঝতে পারতেছেন এবং মানে ভালো লাগতেছে আসলে? জি ভাইয়া, জি।
আসলে প্র্যাকটিসের বিষয় তো তো হ্যাঁ, আমি তো ওটাই এটা আর কি। বলছি। আমি এটা বলছি অবশ্যই, যেটা প্র্যাকটিসের ব্যাপার এবং সময় লাগবে। এটা এরকম না, এটা আমি নিজেও পারি না ভাই। এটা আমি নিজেও পারি না, একদিনে একটা ক্লাস করছি আর আমি সব করে ফেলছি, এরকম আমারও হয়নি। তো আমি আজকে যে পর্যন্ত, এটা আমি একটু ফ্রি হয়ে আজকে বা কালকের মধ্যে আমি আপনাদের হ্যান্ড নোট করে দেবো একটা, যে কোন প্রসিডিউর করে কোনটার পরে কোনটা যাইতে হবে, ঠিক আছে? একটা হ্যান্ড নোট করে দেবো সুন্দর করে, জামাল ভাইয়ের কাছে দিয়ে দেবো। জি ভাই। উনি আশা করি উনি আপনাদেরকে প্রোভাইড করবে, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে, আচ্ছা আমাদের উদ্দেশ্য, এই কোর্সটার উদ্দেশ্য মূলত